আন্তনাক্ষত্রিক সত্তা, দেবদূত, পরী এবং ছোট ছোট মানুষ দেখতাম। কোহেনও একই কাজ করত। আমি অন্য জগতের সত্তাদের সাথে জড়িত ছিলাম। প্যানের রাজ্য, ডেভিডের রাজ্য, অন্য গ্রহের অঞ্চলের সত্তারা। আমরা আসলে আমাদের পুরো জীবন ধরেই এই কাজ করে আসছি। আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল। তারা বলেছিল এটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু আমরা সত্যিই খুব খুশি হব যদি তোমরা আমাদের জ্ঞান মানবজাতির কাছে পৌঁছে দাও। তাই আমাদের পেশাগত জীবন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং কয়েক দশক ধরে আমরা যা করে আসছি তাতে পুরোপুরি নিমগ্ন হতে হয়েছিল। আর সত্যি বলতে আমরা যে সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম তার জন্য আমরা খুব খুশি। প্লেডিয়ান শক্তির সবচেয়ে বড় বিষয় হলো এটি হৃদয় থেকে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার হৃদয়কে উন্মুক্ত করা। আপনার মাথায় কি আটকে আছে তা নিয়ে এটি মাথা ঘামায় না। গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে আপনার হৃদয়কে উন্মুক্ত করছেন। এত বছর ধরে এর মূল বিষয়বস্তু ছিল, এবং এটা আপনাদের খুব ভালো লাগবে, হৃদয়ের সামঞ্জস্য, হৃদয়ের উপলব্ধি, হৃদয়ের সংযোগ। আর তা করার মাধ্যমে আমরা খুব সহজ একটা জিনিস তৈরি করি, ঐক্য চেতনা। আগামী 3 মাস, 6 মাস, 9 মাসের মধ্যে আমরা হয়তো দেখব যে আমরা যে পৃথিবীতে বাস করছি তা এতটাই বদলে গেছে যে আমরা চিনতেই পারবো না। আচ্ছা, হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভে পিয়া এবং কালেনকে স্বাগত জানাই। আপনাদের পেয়ে আমি খুবই আনন্দিত এবং আমি আপনাদের সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো খোঁজখবর নিইনি কারণ আমি সাক্ষাৎকারের সময় খুব কৌতূহলী থাকতে পছন্দ করি। তাই আমি আপনাদের যাত্রা সম্পর্কে কিছুটা জেনে শুরু করতে চাই। আপনারা কিভাবে এমন একটি সুন্দর দম্পতি হয়ে উঠলেন যারা আধ্যাত্মিকতার সাথে এতটা সংযুক্ত? আচ্ছা, এটা আসলে একটা দারুণ প্রশ্ন। তবে আমি এটাও বলতে চাই যে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি যে আপনারা আপনাদের পডকাস্টে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন। আমরা সত্যিই আমাদের জানা সবকিছু অন্য সবার সাথে ভাগ করে নিতে চাই। তাই আমরা খুবই কৃতজ্ঞ যে এই মুহূর্তে আপনাদের সাথে এখানে থাকতে পেরেছি। ওহ আচ্ছা, চলুন এই মুহূর্তটা একসাথে উপভোগ করি। আমরা খুব অসাধারণ শিশু ছিলাম। আমি আপনার সাথে একমত। আমি আন্তনাক্ষত্রিক প্রাণী, দেবদূত, পরী এবং ক্ষুদ্রাকৃতির মানুষ দেখেছি। কোহেনও একই কাজ করছিল। আমরা দেশের 2 প্রান্তে বড় হয়েছি। আমি পশ্চিম উপকূলে এবং পিয়া পূর্ব উপকূলে বড় হয়েছে। কিন্তু যখন আমাদের দেখা হলো এবং আমাদের জীবন এক হলো, আমরা বুঝতে পারলাম যে শৈশব থেকেই আমাদের অভিজ্ঞতাগুলো প্রায় পুরোপুরি একই রকম ছিল। আমি অন্য জগতের অন্যান্য প্রাণীদের সাথে জড়িত ছিলাম। আমি প্যানের রাজ্য, ডেভিডের রাজ্য, অন্য গ্রহের প্রাণীদের সাথে জড়িত ছিলাম। সুতরাং আমরা আসলে আমাদের পুরো জীবন ধরেই এই কাজ করে আসছি। বাহ, এটা তো বেশ মজার। আমরা ভিন্ন পেশাগত পথ বেছে নিয়েছি। আমি একজন প্রশিক্ষিত মনোবিজ্ঞানী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং আমার একটি সফল শব্দার্থ মনোবিজ্ঞানের অনুশীলন রয়েছে এবং বিকল্প স্বাস্থ্য বিষয়ে আমার পিএইচডি আছে। তাই আমার কাছে সম্পূর্ণ ভিন্ন ধরনের কেস রয়েছে, যেখানে আমি মানুষকে শারীরিক এবং মানসিক উভয় বিষয়েই সাহায্য করি। কুলেনের প্রশিক্ষণ। আমার বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রশিক্ষণ ছিল নৃবিজ্ঞান এবং প্রত্নতত্ত্বে। আমি পৃথিবীতে প্রচুর সময় কাটিয়েছি জিনিসপত্র খুঁড়ে, দেখে এবং বোঝার চেষ্টা করে। আর কয়েক দশক আগে যখন আমাদের প্লেডিয়ান বন্ধুরা আমাদের সাথে পরিচিত হলেন, তখন আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল। তারা বললেন এটা তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু আমরা সত্যিই খুব খুশি হব যদি তোমরা আমাদের জ্ঞান মানবজাতির কাছে পৌঁছে দাও। উদ্ধৃতি চিহ্ন। তাই আমাদের পেশাগত জীবন থেকে সরে এসে কয়েক দশক ধরে আমরা যা করে আসছি তাতে পুরোপুরি নিমগ্ন হওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছিল। আর সত্যি বলতে আমরা যে সেই সিদ্ধান্তটা নিয়েছিলাম তার জন্য আমরা খুব খুশি। এটা মোটেও কঠিন কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা হ্যাঁ বলেছিলাম, আমরা এটা করতে চাই। আমরা তো এটা অনেক দিন ধরেই করে আসছি। তো তারা প্রথমে আমাদের দিয়ে বিভিন্ন দল ও সমাবেশে তাদের জ্ঞান উপস্থাপন করাতেন এবং লোকেরা আমাদের কাছে এসে বলতো আমরা একটি ব্যক্তিগত সেশন নিতে চাই। আর আমরা বলতাম দুঃখিত, কিন্তু লার্কমা এখন ব্যক্তিগতভাবে সেশন করতে চান না, তারা শুধু গ্রুপ সেশন করছেন। উদ্ধৃতি চিহ্ন। আর একদিন এরকমই একটি পাবলিক পডকাস্টে লার্কমা সারা বিশ্বকে ঘোষণা করলেন যে পি এবং কালেন এখন থেকে ব্যক্তিগত সেশন করবেন। সুতরাং আমাদের জীবনকে আবার পরিবর্তন করার জন্য, এবং এটা দারুণ হয়েছে কারণ আমরা সারা বিশ্বের অনেক চমৎকার মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারি। আমরা প্রতিদিন প্রতিটি মহাদেশে, প্রতিটি টাইম জোনে মানুষের সাথে কথা বলি। আমরা প্রতিদিন ভোর হওয়ার আগে থেকে অন্তত সূর্যাস্ত পর্যন্ত কাজ করি। আমরা 24 ঘন্টা মানুষের সাথে কথা বলি, এবং এটি একটি আশ্চর্যজনক জীবনধারা কারণ আমরা এমন মানুষদের সাথে সংযুক্ত হতে পারি যারা জেগে উঠছে, যারা ইতিমধ্যেই জাগ্রত,
এবং যারা সত্যিই বিকশিত হতে, বেড়ে উঠতে এবং প্রসারিত হতে চায়। সুতরাং আমরা যে জীবনধারা তৈরি করেছি তা নিয়ে আমরা সত্যিই খুশি। এটি ঐক্য চেতনার মধ্যে হৃদয়কে নিয়ে আসছে, যা আমরা করতে চাই। আমি এটা ভালোবাসি। হ্যাঁ, আপনারা দুজনে যা বললেন তা থেকে আমার মনে লক্ষ লক্ষ প্রশ্ন জাগছে, কিন্তু আমি জানতে চাই আপনারা কি লাটমার সাথে সংযুক্ত? এটা কি লার্মা, এবং আপনারা কি লাটমা সম্পর্কে একটু ব্যাখ্যা করতে পারেন? অবশ্যই। যখন তারা এত বছর আগে, আসলে কয়েক দশক আগে, আমাদের কাছে নিজেদের পরিচয় দিয়েছিল, তখন তারা বলেছিল আমরা 6 জনের মধ্যে একজন এবং 6 জন এক। হোম এবং সে আর আমি একে অপরের দিকে তাকিয়ে বললাম, কি এর মানে কি? উদ্ধৃতি চিহ্ন। এবং তারা বলল আমরা 6টি স্বতন্ত্র সত্তা। আমরা সার্বভৌম। আমরা স্বতন্ত্র, কিন্তু মানবজাতির কাছে সর্বোচ্চ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি দল হিসেবে সুসংহত, সমন্বিত এবং সমন্বিতভাবে কাজ করি। তাই আমাদের নিজস্ব স্বার্থ আছে, আমাদের নিজস্ব স্বাতন্ত্র্য আছে, কিন্তু মানবজাতিকে সাহায্য করার জন্য আমরা যা কিছু নিয়ে আসি তা একতাবদ্ধ হয়ে একসাথে কাজ করি। প্লেডিয়ান শক্তির সবচেয়ে বড় বিষয় হলো এটি হৃদয় থেকে আসে। তাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো আপনার হৃদয়কে উন্মুক্ত করা। আপনার মাথায় কি আটকে আছে তা নিয়ে তারা মাথা ঘামায় না। গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে আপনার হৃদয়কে উন্মুক্ত করছেন। উদ্ধৃতি চিহ্ন। তাই আমরা খুব দ্রুত তাদের সাথে একাত্ম হয়ে গেলাম এবং সাথে সাথেই তাদের দলের সদস্য হয়ে গেলাম। এটা দারুণ ছিল। আমরা কিছুটা আলাদা। কাইল, তোমার প্রশ্নের আরো বিস্তারিত উত্তর দিতে গেলে, যখন আমরা তাদের সাথে এই সংযোগ শুরু করি, তারা বলেছিল আমরা তোমাকে বিভিন্ন কারণে বেছে নিয়েছি। তার মধ্যে একটি কারণ ছিল কিছুটা আশ্চর্যজনক। তারা বলল আমরা বহু জন্ম ধরে সমান্তরাল অভিজ্ঞতার মাধ্যমে তোমার সাথে কাজ করে আসছি। এটা কোনো নতুন অভিজ্ঞতা হবে না। তোমার মনে পড়তে শুরু করবে যে আমরা অনেক দিন ধরে একসাথে আছি। যা আমরা সত্যিই আছি। উদ্ধৃতি চিহ্ন। যা আমরা সত্যিই আছি। কিন্তু তারা বলল আমরা তোমাদের দুজনকেই বেছে নেওয়ার কারণ হলো তোমরা পুরুষ এবং নারী। তাই তোমরা ঐশ্বরিক নারী সত্তা এবং ঐশ্বরিক পুরুষ সত্তাকে রাসায়নিকভাবে একত্রিত করছো, যাতে তোমরা আমাদের জ্ঞান এবং তথ্যের জন্য আরো একটি পূর্ণাঙ্গ মাধ্যম হতে পারো। এবং তারপর তারা আমাদের সম্পর্কে এমন সব কথা বলতে থাকলো যা বেশ আশ্চর্যজনক ছিল। তারা বলল তোমরা দুজন এতটাই আলাদা, তোমাদের বাহ্যিক ব্যক্তিত্ব একেবারে বিপরীত। উদ্ধৃতি চিহ্ন। যা সত্যি, যা সত্যি। কিন্তু তারা বলল কিন্তু আমরা তোমাদের সম্পর্কে এটাও বুঝি যে মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি হিসেবে ভালোবাসার যে ধারণা তোমাদের আছে এবং এই বিশাল চিত্রের মহাজাগতিক দৃষ্টিভঙ্গি, দুটোই একেবারে অভিন্ন। উদ্ধৃতি চিহ্ন। তাই তারা বলল এই কারণেই আমরা তোমাদের দুজনের সাথে একই সাথে কাজ করতে চেয়েছিলাম। কাইল, এই কাজটি করার জন্য আমাদের স্পর্শে থাকতে হয়। এই কারণে মাধ্যম হিসেবে আমরা কিছুটা ব্যতিক্রমী। কিন্তু ব্যাখ্যা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন কথা বলি তখন টেলিপ্যাথিকভাবে তারা আমাদের যা বলছে তা অনুবাদ করার জন্য তারা আমাদের দুজনের মনের লাইব্রেরি ব্যবহার করে এবং এর জন্য তারা আমাদের ইংরেজি শব্দগুলো কাজে লাগায়। এর দ্বারা তারা যা বোঝাতে চায় তা হলো তারা একই সাথে আমাদের দুজনকেই একই তথ্য দেয়। আর যখন আমরা প্রথম এই কাজটি শুরু করি তখন তারা আমাদের যা বলতে বলতো আমরা দুজনই তাই বলতাম। আর এটা দর্শকদের জন্য বিভ্রান্তিকর ছিল, কারণ ব্যাপারটা একটা টেনিস ম্যাচের মতো ছিল। তারা ভাবত আমরা কার দিকে তাকাব, কে কথা বলছে, তাই আমরা একসাথে কথা বলা বন্ধ করে দিলাম। কারণ কে কথা বলছে তা দেখার জন্য তাকাতে গিয়ে তারা বার্তার মূল বিষয়বস্তু হারিয়ে ফেলছিল। তাই মনোযোগ দেওয়াই শ্রেয় ছিল। তাই আমরা আলাদা আলাদা প্রেজেন্টেশন ও পডকাস্টে আলাদাভাবে কথা বলার সিদ্ধান্ত নিয়েছিলাম, যতক্ষণ না এক পর্যায়ে লার্ক বলল কালেন, আমরা তোমার অনুভূতিতে আঘাত দিতে চাই না, কিন্তু পিয়ার কণ্ঠস্বর তোমার কণ্ঠের চেয়ে বেশি সুরেলা এবং কোমল। এটা সঙ্গীতময়। এটা সঙ্গীতময়। উদ্ধৃতি চিহ্ন। আর তারা সঙ্গীতময় এবং গাণিতিক সুরে কথা বলে, সুতরাং সেখানে একটা মিল আছে। তাই এই মুহূর্তে বেশিরভাগ সময় যখন আমরা জনসমক্ষে থাকি বা যখন আমরা পডকাস্ট করি বা যখন আমরা ব্যক্তিগত সেশন করি তখন পিয়া কথা বলে, কিন্তু আমি শুধু সেখানে বসে কিছুই করছি না। আমি ঠিক একই সময়ে একই তথ্য পাচ্ছি। আমি যদি মুখ খুলে লিপসিঙ্ক করতাম তাহলে মনে হতো আমিও কথা বলছি। হ্যাঁ, ওয়াও,
আমি এমন পরিস্থিতির কথা কখনো শুনিনি যেখানে সত্তারা দুজন মানুষের মাধ্যমে আসে। আপনি কি এটা অন্য কোথাও দেখেছেন? এটা একটা সুন্দর ব্যাপার। অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তবে ঐতিহাসিকভাবে এমন কিছু দম্পতি ছিল যারা এটা করেছে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আমরাই একমাত্র যারা আসলে এটা করছি বর্তমানে। হ্যাঁ, ওয়াও, তাহলে তারা আপনাদের মাধ্যমে বার্তা পাঠানো শুরু করলো কতদিন আগে? 20 বছর। ওহ, 25 বছরের কাছাকাছি। 25, ওয়াও, তাহলে আপনারা এই ক্ষেত্রের আদিপুরুষ, তাই না? বেশ, এটা দারুণ। আর এখন তারা কি ধরনের বার্তা পাঠানো শুরু করেছে? মানে গত 25 বছরে তাদের বার্তাগুলোর মধ্যে কি কোনো নির্দিষ্ট বিষয়বস্তু ছিল? তারা কি কোনো কিছুর ভবিষ্যৎবাণী করে? মানে তারা মূলত কি বোঝাতে চাইছে? হে ঈশ্বর, এটা একটা দারুণ প্রশ্ন। যখন তারা প্রথম বার্তা পাঠানো শুরু করে, আমরা কোনো নোট নিচ্ছিলাম না, রেকর্ড করছিলাম না বা কিছুই করছিলাম না। আর তথ্যগুলো এত দ্রুত আসছিল যে আমাদের বলতে হয়েছিল, দাঁড়াও, আমাদের এটা রেকর্ড করতে হবে। তারা আমাদের সবকিছু দিচ্ছিল। তারা আমাদের নতুন প্রযুক্তি সম্পর্কে তথ্য দিচ্ছিল। তারা আমাদের চিকিৎসা সংক্রান্ত বিষয় দিচ্ছিল। তারা আমাদের বাইনারি সিস্টেমের গণিত দিচ্ছিল। তারা আমাদের আধ্যাত্মিক তথ্যের পাশাপাশি সব ধরনের জিনিস দিচ্ছিল। তারা হাসতে হাসতে বলে যে আমরা মনে করি আমাদের প্রযুক্তি অনেক উন্নত, কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণ সেকেলে। আর এটা এমন একটা বিষয় যা নিয়ে আমরা পরে অনুষ্ঠানে কথা বলতে চাই, কিন্তু বার্তা পাওয়ার বিষয় বলতে গেলে এর মূল বিষয় ছিল আপনার চিন্তা ভাবনা, আপনাকে যা শেখানো হয়েছে এবং আপনি যা বিশ্বাস করেন সেই মানসিকতা থেকে বেরিয়ে আসা এবং অন্য উপায়ে প্রকৃত জ্ঞান গ্রহণ করার জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত করা। বাহ, তাহলে আপনার প্রশ্নের আসল উত্তর দিতে গেলে বলতে হয় এত বছর ধরে এর মূল বিষয়বস্তু ছিল হৃদয়, এবং এটা আপনার খুব ভালো লাগবে। হৃদয়ের সামঞ্জস্য, হৃদয়ের উপলব্ধি, হৃদয়ের সংযোগ। আর তা করার মাধ্যমে আমরা খুব সহজ একটি জিনিস তৈরি করি, আর তা হলো ঐক্য চেতনা। কারণ তারা আমাদের শুরুতেই বেশ কিছু পরিভাষা দিয়েছিলেন। এর মধ্যে একটি পরিভাষা ছিল মায়ান ভাষার, যার উচ্চারণ ইনলাকেশেষ। আর ইনলাকেশেষ এর সহজ অর্থ হলো আমিই তোমার আরেক রূপ। অর্থাৎ এটা অনেকটা ভারতীয় অভিবাদন নমস্তে রমত। আমিই তুমি, আমি তোমাকে চিনতে পারছি, অনুগ্রহ করে আমাকে চিনুন। হৃদয়ের সংযোগ বোঝার জন্য এটাই ছিল প্রথম জিনিস যা তারা আমাদের দিয়েছিলেন। আর দ্বিতীয় যে জিনিসটি তারা আমাদের দিয়েছিলেন তা হলো একটি সংস্কৃত শব্দ যার অর্থ খুবই সহজ। এর সহজ অর্থ হলো উদ্দেশ্য, আইমিস, এবং উদ্দেশ্য এর সহজ অর্থ হলো কারো কোনো ক্ষতি না করা। আর এর মানে হলো আপনার চিন্তা ভাবনা, আপনার কাজ, আপনার পছন্দের মাধ্যমে অন্য কারো কোনো ক্ষতি না করা। নিজের ক্ষতি, কোনো প্রাণীর ক্ষতি, কোনো উদ্ভিদের ক্ষতি, এই গ্রহের কোথাও কোনো ক্ষতি করো না। এবং তৃতীয়টি তারা আমাদের দিয়েছে, এবং তারা বলে যে যদি কেউ শিখতে ও বিকশিত হতে চায় তবে প্রত্যেকেরই এই নীতিগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত। আর তৃতীয়টি হলো সকলের সর্বোচ্চ মঙ্গল। প্রতিবার যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি সকলের সর্বোচ্চ মঙ্গলের জন্য? কারণ এটাই আমাদের ঐক্যের দিকে নিয়ে যায়। আমি ভাবি বা আমি অনুভব করি এই ধরনের ধারণার পরিবর্তে, যা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য একটি অত্যন্ত বিভেদ সৃষ্টিকারী শক্তি। আপনার প্রশ্নের একটি অতিরিক্ত অংশ হলো আপনি ভবিষ্যৎবাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তারা কয়েক দশক ধরে দৃঢ়ভাবে বলে আসছেন যে আমরা কোনো ভবিষ্যৎবাণী করি না, কারণ শক্তি ক্রমাগত পরিবর্তনশীল। মহাবিশ্বের সবকিছুই শক্তি দিয়ে তৈরি, তাই না? এবং তারা বলেছেন যে যদি আমরা কোনো ভবিষ্যৎবাণী করি তবে তা মানুষের পছন্দ এবং স্বাধীন ইচ্ছার গুরুত্বকে কেড়ে নেবে। এবং তারা বলেছেন আমরা আপনাকে এই মুহূর্তে ঘটে চলা শক্তিগুলোর একটি ধারণা বা অনুভূতি দিতে পারি যা আপনাকে ভবিষ্যতে সম্ভাব্য সম্ভাবনার দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা চাই না আপনি কোনো ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করুন, কারণ প্রায়শই ভবিষ্যৎবাণী সত্যি হয় না। উদ্ধৃতি চিহ্ন। এবং আমরা ঐতিহাসিকভাবে এমন অনেক বিখ্যাত ব্যক্তির দিকে তাকাতে পারি যারা ভবিষ্যৎবাণী করেছিলেন। তাদের কিছু ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, কিন্তু তাদের অনেক ভবিষ্যৎবাণী একেবারেই সত্যি হয়নি। তাই তাদের অবস্থানটি বেশ জোরালো যে ভবিষ্যৎবাণী আসলে সেভাবে কাজ করে না যেভাবে মানুষ মনে মনে আশা করে যে যদি কেউ বলে এটা ঘটবে আমি সেটার জন্য অপেক্ষা করব, আমি এর জন্য অপেক্ষা করব, আমি আশা করব যে এটা ঘটবে। এবং তারা বলেন যে এটি একটি মিথ্যা প্রতিশ্রুতি। শক্তি আসলে যা
তার বৃহত্তর বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। কিন্তু এর আরেকটি অংশ হলো, যেমন কালেন বলেছেন, তারা আসলে মানুষের পছন্দকে সম্মান করছেন। তাই যদি আমরা কোনো ভবিষ্যৎবাণীর জন্য অপেক্ষা করি, আমরা আমাদের বাইরের কোনো কিছুর ঘটার জন্য অপেক্ষা করছি। এবং যদি আমরা চাই যে এটি ঘটুক, তবে আগত শক্তির সাথে মিলিত হওয়ার জন্য আমাদের অভ্যন্তরীণ কাজ করতে হবে। তাই লার্টমা আমাদের বলবেন যে এই শক্তি তরঙ্গগুলো আসছে। এই নতুন শক্তিতে আপনার পছন্দগুলো করুন এবং তারা মার্চ মাসের শক্তির মধ্যে থাকা সম্ভাবনাগুলোকে সঠিকভাবে নির্দেশ করেছেন। এই বছর এসেছে, গত বছরের মার্চের শক্তিগুলো, যখন আমরা কলিযুগা যুগ ত্যাগ করে শুদ্ধিকরণের এক সময়ে প্রবেশ করেছিলাম। শীতকালীন অয়নান্তের সময় যে শক্তিগুলোর পরিবর্তন ঘটেছিল, যখন এই গ্রহে এক বিশাল আধ্যাত্মিক জাগরণ হয়েছিল, সেগুলো আমাদের এই সুযোগ করে দেয় যে শক্তির একটি ঢেউ আসছে। আপনি এটি নিয়ে কি করবেন? ওয়াও, আমি তো হতবাক। তাই আমি এখানে উপস্থিত সকল শ্রোতাকে অনুরোধ করতে চাই যে এই পুরো কথোপকথন জুড়ে আপনারা আপনাদের হৃদয় দিয়ে শ্বাস নিন এবং ছাড়ুন, যাতে আমরা সেই প্যালাডিয়ান শক্তিকে আমন্ত্রণ জানাতে পারি। আমি জানতে আগ্রহী, LRM এ আসার পর আপনারা যে অন্যান্য সত্তাদের সাথে যোগাযোগ রাখতেন, তারা কি ফিরে গেছে, নাকি তারা এখনো মাঝে মাঝে প্রবাহিত হয়? ওহ না, আমাদের এটা ব্যাখ্যা করার একটা উপায় আছে। আমাদের মধ্য দিয়ে অনেক শক্তি আসে। আমরা এদেরকে আলোর কণ্ঠস্বর বলি। এবং আমরা প্রতিদিন বিভিন্ন শক্তি, বিভিন্ন সত্তা, বিভিন্ন ধরনের প্রজ্ঞার সাথে কথা বলি। আমরা ব্যক্তিগতভাবে প্রতিদিন এটা করি এবং আমাদের পডকাস্টে বা আমাদের উপস্থাপনাগুলোতে আমরা প্রায়শই অন্যান্য কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসি, লামা ছাড়াও। আপনাদের শ্রোতাদের জন্য কয়েকটি উদাহরণ দিচ্ছি। মাদার মেরি আসেন, মেরি ম্যাগডালিন আসেন, মেরি ম্যাগডালিনের কন্যা সারাহ মাঝে মাঝে আসেন, DTH এবং আভরার মতো পৃথিবীর অন্তর্জগতের সত্তারা আসেন। মোভিয়ান সৌরজগতের একটি দল আছে, যাদের কথা এই গ্রহের বিজ্ঞানের জগতে কেউ কখনো শোনেনি। তারা এসে আমাদের তথ্য দেয়। আর্কটেরিয়ানরা, এরকম আরো অনেকেই আসেন। আর যত বেশি শক্তি আসতে থাকে, আলোর মধ্যে থেকে তত বেশি কণ্ঠস্বর কথা বলতে শুরু করে। হ্যাঁ, এটা বেশ মজার যখন লার্কমা জনসমক্ষে কথা বলেন, সেটা কোনো উপস্থাপনাতেই হোক না কেন। আমরা মাত্র 2 সপ্তাহ আগে অ্যারিজোনার সেডোনাতে একটি আন্তর্জাতিক আরোহণ রিট্রিট শেষ করেছি। এটি ছিল অয়নান্তের সপ্তাহান্তে, মানে মাফ করবেন, বিষুবের সপ্তাহান্তে। আর লার্কমা সস্নেহে বলেন, আপনাদের সাথে আমার আরো অনেক কিছু বলার আছে। যখন তারা শ্রোতাদের উদ্দেশ্যে কথা বলেন, কিন্তু এমন একটি শক্তি আছে যে সত্যিই আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সে সম্পর্কে কথা বলতে চায়। আমরা একটু পিছিয়ে আসব এবং যিনি কথা বলতে চান তাকে সুযোগ দেব। কখনো কখনো তারা বলবে যে ইনি কে, আবার কখনো বলবে যে তারা এই শক্তির সাথে পরিচিত নন, কিন্তু আমরা একটু পিছিয়ে এসে তাদের কথা বলতে দেব। তাহলে আমরা অনুভব করতে পারি যে তারা ভালোবাসা থেকেই আসছে। ওয়াও, তাহলে ব্যাপারটা কি এমন যে আপনি যখন খুশি তাদের ডাকতে পারেন, নাকি যখন প্রয়োজন হবে তখন তা আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হবে? দুটোই। ওয়াও, তাহলে আপনি আসলে একটা রেডিও স্টেশনের মতো, জানেন তো, শুধু টিউন করে আছেন। সেই ডায়ালটা 24/7 চালু থাকে। হ্যাঁ কাইল, একটা খুব মজার গল্প বলি। মাঝে মাঝে যখন আমরা খাই, তখন একগুচ্ছ শক্তি কথা বলতে চায়, এবং আমরা বুঝতে পারছিলাম না যে খাওয়ার সময় তারা কেন আসে। অবশেষে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা খাই, তখন আমরা স্পষ্টতই নিজেদের যত্ন নিই। তারা খাওয়ার সময় আসে কারণ তারা আমাদের যত্ন নিতে চায়। একমাত্র সমস্যা হলো, যেহেতু তারা মানুষ নয় বা মানুষের শরীরে নেই, তাই তারা বোঝে না যে আমরা যদি কোনো নির্দিষ্ট কাজে ব্যস্ত থাকি, যেমন আমরা যদি খাই, তাহলে আমাদের খাওয়াই উচিত। আমাদের কথা বলার বা কিছু গ্রহণ করার দরকার নেই। কিন্তু আমরা যখন তাদের এটা বুঝিয়েছি যে তারা, তখন থেকে তারা বেশ ভালো হয়ে গেছে। শুধু আমাদের আলতো করে ইশারা দিন আর আমরা বলবো, ঠিক আছে, 15 মিনিটের মধ্যে আমাদের খাওয়া শেষ হয়ে যাবে, তখন কথা হবে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, এটা কাজ করে। তো আপনার প্রশ্নটা সত্যিই চমৎকার ছিল যে আমরা কিভাবে জানবো যে তারা কথা বলতে বা কিছু ভাগ করে নিতে চায় এবং আমরা কি তাদের আমন্ত্রণ জানাতে পারি? আমরা বিভিন্ন অনুভূতি পাই। যেমন আমাদের গায়ে কাঁটা দিতে পারে, যা আমাদের বলে দেয় যে এখানে কেউ আছে, সে কথা বলতে চায়, সে কিছু ভাগ করে নিতে চায়। কখনো কখনো আমরা তাদের ঘরে দেখতে পাই, আমরা আলোর পরিবর্তন দেখতে পাই এবং আমরা বুঝতে পারি যে তারা উপস্থিত আছে। আমরা শক্তিটা অনুভব করি। কখনো কখনো আমরা কেবল বসে বলি, আমরা অমুকের সাথে কথা বলতে চাই।
আপনি কি সময় দিতে পারবেন? আপনি কি মহাবিশ্বে খুব ব্যস্ত? আপনি কি আমাদের সাথে কথা বলার জন্য এখানে নেই? উদ্ধৃতি চিহ্ন। এবং তারা প্রায়শই বলে, প্রিয় বন্ধুরা, আমরা বহুমাত্রিক, আমরা একই সাথে যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারি। উদ্ধৃতি চিহ্ন। প্রায়শই আমরা কাউকে ডাকলে তারা প্রায় সাথে সাথেই হাজির হয়ে যায়। তবে কাইল, এখানে একটা মজার গল্প আছে। যখন লার্মা প্রথম আমাদের কাছে এসেছিল, আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য তারা অনেক কিছুই চেষ্টা করেছিল, কিন্তু যে উপায়ে শেষ পর্যন্ত আমরা নড়েচড়ে বসেছিলাম তা হলো, আমরা পাহাড়ের অনেক উঁচুতে থাকতাম এবং আমাদের একটি শর্টওয়েভ রেডিও ছিল, আর সেই রেডিওটা নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গিয়েছিল। আমরা ভাবলাম, এটা তো অদ্ভুত। আমরা ঘড়ির দিকে তাকালাম, ঘুম থেকে ওঠার সময় শুধু একবার চোখ বুলিয়ে রেডিওটা বন্ধ করে দিলাম। তখন ঠিক কালেনের জন্মদিনের সেই নির্দিষ্ট ঘন্টা ও মিনিট চলছিল, আর আমরা তখন জন্মদিনের খাবার খাচ্ছিলাম। তাই আমরা মনে মনে বিষয়টা টুকে রাখলাম যে এটা বেশ মজার। এরপর থেকে তারা প্রত্যেক সন্ধ্যায় ঠিক ওই নির্দিষ্ট সময়ে রেডিওটা চালু করতে থাকলো। তারা এটা বেশ কিছুদিন ধরে করতে থাকলো, যতক্ষণ না আমরা রেডিওর প্লাগ খুলে ফেলার পরেও সেটা চালু হচ্ছিল। তখন আমরা উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, আমরা মনোযোগ দিচ্ছি। আপনারা কারা এবং হ্যাঁ, আপনারা কি চান? আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? উদ্ধৃতি চিহ্ন। এভাবেই শুরু হলো এই ধারা যে আমরা প্রতিদিন একই সময় তাদের সাথে কথা বলার জন্য একটা পরিকল্পনা করতাম। একদিন সপ্তাহান্তে আমাদের একটা মেডিকেল কনফারেন্সে যাওয়ার কথা ছিল এবং আমরা খুব দুঃখিত ছিলাম যে সেই আলোচনার সময় আমরা বাড়িতে থাকতে পারবো না। কনফারেন্স শুরু হওয়ার আগের রাতে আমরা হোটেলে চেক ইন করলাম এবং ঠিক সেই সময়ই টেলিভিশনটা নিজে থেকেই চালু হয়ে গেল, আর আমরা বললাম, আচ্ছা। আর তারা হাসতে হাসতে বলল, আপনারা কি ভেবেছিলেন যে আমরা শুধু শর্টওয়েভ রেডিওর মাধ্যমেই আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? আমরা আপনাদের যে কোনো সেকেলে প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করতে পারি। এবং তারা বেশ মজা করেই সেকেলে শব্দটি ব্যবহার করেছিল। তারা বলল, আমরা একটা টিভি চালু করতে পারি, আমরা আপনাদের সামনে একটা সিগন্যাল ফ্ল্যাশ করতে পারি বা একটা বিলবোর্ড দেখাতে পারি, অথবা আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য যা যা করা দরকার তার সবই করতে পারি। উদ্ধৃতি চিহ্ন। সুতরাং এটি একটি অত্যন্ত গভীর, সত্যি বলতে জীবনকে ইতিবাচকভাবে দেখার মতো অভিজ্ঞতা ছিল, তবে এর মধ্যে হাস্যরসও ছিল। এর মধ্যে একটি প্রেমময়, কোমল অনুভূতিও ছিল যে আমরা এমন কিছু করতে পারি যা হয়তো আপনি আশা করেননি যে আমরা করতে সক্ষম। সুতরাং এটি একটি অসাধারণ সংযোগ ছিল। ওয়াও! এখন আমি পৃথিবীর অন্তর্বর্তী সত্তাদের সম্পর্কে কিছুটা শুনতে চাই, কারণ এটি আমার কাছে নতুন। যেমন আমি ছোটবেলায় ফান গালি দেখেছিলাম এবং আমি সেই সিনেমাটি ভালোবাসি, কিন্তু আমার কোনো ধারণাই ছিল না যে সত্যিই পৃথিবীর অন্তর্বর্তী সত্তাদের অস্তিত্ব আছে। তো তারা কতদিন ধরে আপনাদের কাছে আসছেন? এটি বেশ নতুন। আমরা তাদের সম্পর্কে অনেক দিন ধরেই জানি। আমি বলবো আমরা 15 বা 20 বছর ধরে তাদের উপস্থিতি সম্পর্কে সচেতন। আমরা প্রতি 2 সপ্তাহ অন্তর মাউন্ট শাস্তাতে লার্কা উপস্থাপন করতাম। প্রতি সপ্তাহে। আমরা ক্যালিফোর্নিয়া, ওরেগন সীমান্তের ওপারে একটি ছোট বেশ বিখ্যাত শহরে থাকতাম এবং আমরা সেখানে প্রতি সপ্তাহে উপস্থাপন করতাম এবং তারপর প্রতি 2 সপ্তাহ অন্তর আমরা মাউন্ট শাস্তাতে গাড়ি চালিয়ে যেতাম। এবং মাউন্ট শাস্তা টাউস এর সাথে তার সংযোগের জন্য বিখ্যাত, যা হলো পৃথিবীর অভ্যন্তরের একটি গোষ্ঠী যারা মাউন্ট শাস্তার নিচে বাস করে। তাই আমরা এই শক্তি সম্পর্কে পরিচিত ছিলাম এবং এ নিয়ে অনেক বই পড়েছিলাম, সেই শক্তি অনুভব করেছিলাম, মানে এই সত্তাদের কাছ থেকে আসা অবিশ্বাস্য বৈদ্যুতিক শক্তি। কিন্তু তারা আমাদের সাথে কথা বলা শুরু করে এই বছর, যখন গত মার্চে শক্তির পরিবর্তন ঘটে এবং সবকিছু তীব্র হতে শুরু করে। আমরা পরিবর্তন অনুভব করতে পারছিলাম এবং আমার মনে হয় এটা সম্ভবত গত বছরের শেষের দিকে, হ্যাঁ, সম্ভবত গত শরতে, এবং তারপর এই বছরের আরো বেশি সময় ধরে তারা আসলে আমাদের কাছে আসতে এবং আমাদের সাথে কথা বলতে শুরু করে। তারা কি কোনো নির্দিষ্ট বার্তা দিচ্ছে? অবশ্যই। তারা কি সেই গল্পটা বলতে চায়? ঠিক আছে। তারা মানব জাতিকে বলছে যে আমরা এই গ্রহকে রক্ষা করতে, ভালোবাসতে বা সাহায্য করতে খুব ভালো কাজ করিনি। আমরা অনেক ভুল করেছি। আমরা পৃথিবীর পৃষ্ঠের অনেক শারীরিক ক্ষতি করেছি। এবং তারা আমাদের বলে যে তারা হাজার হাজার বছর আগে মানুষের সাথে যোগাযোগ করত। তারা পৃথিবী থেকে বেরিয়ে আসতো এবং ঠিক সেভাবেই মানুষের সাথে যোগাযোগ করত, যেভাবে আমরা আন্তঃনাক্ষত্রিক সত্তারা করে থাকি এই গ্রহে অনেক অনেক দিন ধরে। তারা বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা এই গ্রহকে সম্মান করছেন না,
একদিকে যেমন বাইরে থেকে সম্মান করছেন না, তেমনি অন্যদিকে গ্রহের ভেতর থেকে খনিজ, তেল ইত্যাদি তুলে নিচ্ছেন। আর তাই আমরা আপনাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর তারা বলল, তবে অনেক মানুষ জেগে উঠছে, অনেক মানুষ বিকশিত ও প্রসারিত হচ্ছে। আমরা আপনাদের সাথে আমাদের সংযোগ পুনঃস্থাপন করতে চাই, কারণ আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, আমাদের মধ্যে অনেক সাধারণ বিষয় আছে। উদ্ধৃতি চিহ্ন। তাই তাদের অন্যতম একটি বিষয় হলো, হ্যাঁ বলুন, তাদের অন্যতম একটি বিষয় জানিয়ে তারা এখন জোর দিচ্ছে, কারণ তারা লক্ষ্য করেছে যে জেগে ওঠা অনেক মানুষ ক্রিস্টালের সাথে একটি সংযোগ স্থাপন করে এবং সেগুলো সংগ্রহ করে। তারা এগুলো চায় এবং আরোগ্য বা ধ্যানের জন্য ব্যবহার করে। আর পৃথিবীর অভ্যন্তর থেকে আসা বার্তাগুলোর মধ্যে একটি হলো এই ক্রিস্টালগুলো। আসলে সমস্ত পাথরেরই চেতনা আছে। আপনি দোকানে গিয়ে নিজের পছন্দের একটি তুলে নিতে পারবেন না। আপনাকে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে, তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও? এবং তারপর যখন আপনি এটি বাড়িতে নিয়ে যাবেন, আপনি কি আমার সাথে ধ্যান করতে চান? আপনি কি এই নিরাময়ে সাহায্য করতে চান? তাদের কিছু বার্তা পাঠানোর আছে এবং আমাদের সচেতনতাকে প্রসারিত ও উন্মুক্ত করতে হবে, যে স্ফটিকগুলো সংবেদনশীল সত্তা, এবং আমাদের নিজেদের সচেতনতা ও ক্ষমতাকে প্রসারিত করার জন্য তাদের সাথে যোগাযোগ শুরু করতে হবে। এবং তারা এও বলে যে আমরা কিভাবে অনুমতি না নিয়েই ঘড়ি, কম্পিউটার, সব ধরনের জিনিসের মধ্যে স্ফটিক রেখে সেগুলাকে দাসের মতো ব্যবহার করেছি। তাই তারা আমাদের সচেতনতাকে একটি বৃহত্তর উপলব্ধিতে প্রসারিত করতে চাইছে যে স্ফটিকগুলোও মানুষ, উদ্ভিদ এবং প্রাণীদের মতোই সচেতন সংবেদনশীল সত্তা। আমার মনে হয় তাদের পিছিয়ে আসার অন্যতম কারণ ছিল আটলান্টিসে যা ঘটেছিল তা, কারণ আটলান্টিস ছিল স্ফটিক শক্তি, স্ফটিক ক্ষমতা এবং স্ফটিক ব্যবহারের মাধ্যমে শক্তি উৎপাদন করার ক্ষমতা নিয়ে। এবং যখন হাজার হাজার বছর আগে আটলান্টিসে লাগাম ছাড়া বিজ্ঞান, যখন তারা স্ফটিকের অপব্যবহার করেছিল এবং সেগুলো নিজেদেরই উড়িয়ে দিয়েছিল, আমার মনে হয় তখনই পৃথিবীর অন্তর্বর্তী সত্তারা আমাদের মতো পৃথিবীর বাইরের সত্তাদের থেকে নিজেদের সত্যিই গুটিয়ে নিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে আমরা কি করছি তা আমরা জানি না। আমরা জানতাম না যে আমরা এমন একটি অসাধারণ শক্তিশালী জীবন্ত শক্তির অপব্যবহার করছি। তাই আমার মনে হয় সম্ভবত তখনই তারা এই অবস্থান নিয়েছিল যে আমরা তোমাদেরকে ভূপৃষ্ঠে যা করছো তা করতে দেব এবং আমরা অভ্যন্তরে যা করছি তা করব, আর আমরা আর কোনো সহযোগিতা করব না, অন্তত সেই সময়ে। বাহ, তারা কি বলেছে ওখানের অবস্থা কেমন? ওহ হ্যাঁ, এটা সুন্দর। এটা অনেকটাই পৃথিবীর বাইরের অংশে আমরা যা অনুভব করি তার মতো। তাদের নিজস্ব সূর্য আছে। তাদের ক্রিস্টালগুলো পৃথিবীর অভ্যন্তরে আলো সরবরাহ করে। তাই সেগুলো তাদের সেই দিনের আলো দেয় যা আমরা বাইরের এই একটিমাত্র সূর্য থেকে পাই। তাদের ক্রিস্টালের আলো আছে, তাদের জল, গাছ, পাথর, সব ধরনের জিনিস আছে। পৃথিবীর অভ্যন্তরে তাদের অভিজ্ঞতাও তুলনামূলকভাবে একই রকম। মানুষ মনে করে পৃথিবীর অভ্যন্তর নিশ্চয়ই অন্ধকার অথবা ম্যাগমা ও লাভায় ভরা এবং প্রাণীদের বেঁচে থাকার জন্য খুব গরম। পৃথিবীর অভ্যন্তরে স্তরের পর স্তর রয়েছে এবং এর কিছু অংশ সম্পূর্ণরূপে বাসযোগ্য। সেখানে অনেক সমাজ রয়েছে এবং তারা বিভিন্ন উপায়ে জীবনযাপন করে, তবে অনেকটা আমাদের ভূপৃষ্ঠে বসবাসের পদ্ধতির মতোই। বাহ, আর মেরির কথা কি বলবেন? তিনি কি কোনো বিশেষ কারণে আসেন? আসলে মেরি বা মেরি ম্যাগডালিন, তারা বিভিন্ন কারণে আসেন। মেরি ম্যাগডালিন ন্যায়বিচারের পক্ষে কথা বলতে আসেন। তিনি প্রায়ই বলতেন, ভয় পেও না, কারণ ভালোবাসা হলো ভয়ের বিপরীত এবং আমি তোমাদের ভয়কে নয়, ভালোবাসতে সাহায্য করতে এসেছি। তিনি মানুষের মধ্যে ভালোবাসার ধারণাকে অত্যন্ত জোরালোভাবে ছড়িয়ে দিতে আসেন। তিনি ন্যায়বিচারের সঙ্গে গভীরভাবে জড়িত এবং তিনি চান মানুষ সেই নীতিগুলোর দিকে নজর দিক যা ঐক্যভিত্তিক ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য প্রয়োজন। তাই তিনি সেই উদ্দেশ্য নিয়েই আসেন। মা মেরি যখন আসেন, সাধারণত প্রথমবার যখন তিনি এসেছিলেন, তিনি বারবার বলছিলেন, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো। তাই বাচ্চারা, জেগে ওঠার সময় হয়েছে, জেগে ওঠার সময় হয়েছে। সেটাই ছিল তার প্রথমবার আসা। তাই তিনি চান মানুষ জেগে উঠুক, কিন্তু তিনি এও এসে বলেন, মনে রেখো, যা কিছু হারিয়ে গেছে তা খুঁজে পেতে আমি তোমাদের সাহায্য করতে পারি। সেটা তোমাদের গাড়ির চাবিই হোক, বা জীবনে পথ হারিয়ে ফেলা হোক, কিংবা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া হোক,
আমি তোমাদের সঠিক পথে ফিরতে সাহায্য করতে পারি। সুতরাং তিনি মানুষকে তাদের হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করার প্রস্তাব দিতে আসেন। আমার মনে হয় এই সময় মানবজাতির সাথে দুই মেরির যোগাযোগের গুরুত্ব হল ঐশ্বরিক নারী শক্তির প্রত্যাবর্তনের উপলব্ধির পরম গুরুত্ব। আসুন আমরা তৃতীয় মেরি সারাহকে বাদ না দিই, যিনি হলেন মেরি ম্যাগডালিন, যিশুর কন্যা। সুতরাং ঐশ্বরিক নারী শক্তির মাধ্যমে আসলে তিনজন আসছেন। যদিও আমাদের নাম সারাহ, মেরি নয়, আমরা তাকে মেরি সদৃশ শক্তির ধারণার মধ্যে অন্তর্ভুক্ত করি। হ্যাঁ, এটি একটি ত্রয়ী। এটি একটি তৃত্ব। সারাহ হলেন মেরি ম্যাগডালিন এবং যিশু খ্রিস্টের কন্যা, এবং তিনি এই গল্পটি ভাগ করে নিতে এসেছিলেন যে পবিত্র পরিবার যা এতদিন পরিচিত ছিল তা আসলে একটি প্লিয়য়েডিয়ান গোষ্ঠী যারা মানবজাতির সচেতনতা প্রসারিত করতে সাহায্য করার জন্য এসেছিল। তারা এসেছিলেন শুধু একটি জিনিস শেখাতে, হ্যাঁ, ভালোবাসা। এটুকুই, ভালোবাসার একটি পথ। আর এই সবকিছু আমাদের একটি বই মেরি ম্যাগডালিনের কন্যা তে লেখা আছে। সবাই বইটি পড়ে দেখবেন। আচ্ছা, এখন অবশ্যই গত 25 বছরে শক্তির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনার মধ্যে দিয়ে যে শক্তি এসেছে তা কি এই পরিবর্তনের সাথে সাথে বদলে গেছে, নাকি 25 বছর আগে যা আসতো তার মতোই আছে? এটা সবসময় পরিবর্তনশীল। আমাদের কাজ আমাদের এটাই বলতে চায় যে আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি তা আসলেই একটি প্রক্রিয়া। আর শুধু বিবর্তনই একটি প্রক্রিয়া নয়, আমরা নিজেরাও একটি প্রক্রিয়া। আমরা নিজেদের কাছ থেকে সবসময় একই রকম থাকার আশা করতে পারি না, কারণ আমরা যদি বিবর্তিত হই তবে আমরা সবসময় পরিবর্তিত হতে থাকি। সুতরাং এটি অবশ্যই একটি প্রক্রিয়া এবং এটি অবশ্যই পরিবর্তিত হয়। আর আমাদের মধ্যে দিয়ে এমন কিছু অসাধারণ শক্তি আসে যা অনেকবার অনেক ক্ষেত্রে আমাদের একেবারে হতবাক করে দেয়। মনে হয়, বাহ, এটা তো অন্যরকম ছিল। আচ্ছা, আমার মনে হয় যেহেতু আপনি এই ধারণাটি তুলে ধরেছেন যে গত কয়েক দশকে শক্তিগুলো নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে, তাই আমরা এখানে একটি বিষয় বলতে পারি। আমাদের মধ্যে অনেকেই যারা আধ্যাত্মিক পথে চলেছি তারা ভেবেছিলাম, এবং আমি বলতে চাইছি মন দিয়ে ভাবার কথা, হৃদয় দিয়ে নয়। আমরা ভেবেছিলাম যে আমাদের ভেতরের অন্ধকার দিকগুলোর অনেক কাজ আমরা শেষ করে ফেলেছি। আমরা ভেবেছিলাম যে আমাদের সেই সব মানসিক আঘাতও শেষ হয়ে গেছে যা একজন পরিপূর্ণ, সার্বভৌম ও প্রেমময় মানুষ হওয়ার জন্য আমাদের কাটিয়ে উঠতে হতো। এবং আমার মনে হয় গত কয়েক দশকে যা ঘটেছে তা হলো আমরা যে বিষয়গুলো শেষ করে ফেলেছি বলে ভেবেছিলাম তার অনেক কিছুই ফিরে এসে আমাদের মুখে সজোরে আঘাত করছে। এবং আমি জানি এটা শুনতে কিছুটা নাটকীয় লাগছে, কিন্তু 2025 সালটা ছিল আমাদের জন্য এক অসাধারণ বছর, যখন আমাদের এটা উপলব্ধি করতে হয়েছে যে আমাদের বিবর্তন প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আমরা হয়তো ভেবেছিলাম যে আমরা এই সমস্ত কিছুর সমাধান করে ফেলেছি। আমরা আমাদের সমস্ত মানসিক আঘাতের সমাধান করেছি। আমরা আমাদের সমস্ত অন্ধকার দিকগুলোর দিকে তাকিয়েছি। আমরা ক্রমাগত এগিয়েছি, এগিয়েছি, এগিয়েছি। কিন্তু যে শক্তিগুলো গত বছরও এখানে ছিল, আমি জানি না এটা কিভাবে বলবো, সেই অবশেষ, সেই অবশিষ্ট ছোট ছোট প্রান্ত এবং অন্ধকার দিকগুলো, সেই ছোট ছোট অংশগুলো যা আমরা আসলে সম্পূর্ণ করিনি। এবং আমি মনে করি সবাই গত বছরের দিকে ফিরে তাকিয়ে বলতে পারে, বাহ, কি ভীষণ কঠিন একটা বছর ছিল, কি বিশৃঙ্খল একটা বছর, কি এমন একটা বছর যেখানে আমরা অবশেষে এমন অনেক কিছু শেষ করতে পেরেছি যা আমরা ভেবেছিলাম শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কাজটা পুরোপুরি শেষ করতে পারিনি। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, আরো একটা বিষয় যা কালেন এবং আমি প্রতিদিন সচেতনভাবে উপলব্ধি করি, লাটমা চিরকাল ধরে আমাদের প্রযুক্তি থেকে দূরে সরে প্রকৃতির কাছে ফিরে যেতে উৎসাহিত করে আসছেন, কারণ আমরা প্রাকৃতিক সত্তা। আমাদের সেই প্রযুক্তির প্রয়োজন নেই যা আমরা মনে করি, কারণ আমরা সক্ষম, যেমনটা মেরি ম্যাগডালিন বলেছেন, আমরা আমাদের চেতনার মাধ্যমে সবকিছু করতে সক্ষম। আমরা নিরাময় করতে পারি, আমরা টেলিপোর্ট করতে পারি, আমরা টেলিপ্যাথিকভাবে যোগাযোগ করতে পারি। এই সবকিছুই আমাদের চেতনার মধ্যে রয়েছে। তাই আমাদের কৃত্রিম কোনো বাহ্যিক জিনিসের উপর মনোযোগ না দিয়ে আমাদের ভেতরের সত্তার উপর মনোযোগ দেওয়া উচিত, যা আমাদের প্রকৃতিরই অংশ। এটি আমাদের সেই বিষয় নিয়ে আসে যা LMA শেয়ার করেছেন, আর তা হলো আমরা যে পিতৃতান্ত্রিক ব্যবস্থার অধীনে বাস করছি তার মধ্যে থাকা প্লেডিয়ান আর্থ এনার্জি ক্যালেন্ডার সিস্টেম। এখন আমাদের একটি গেগ্রিয়ান ঘড়ি এবং ক্যালেন্ডার আছে যা আমাদের সেই শক্তির সাথে আবদ্ধ করে রাখে। 12 এর দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, বছরে 12 মাস, 12টি জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা। পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্রে নেতারা আমাদের বহুবার জানিয়েছেন যে প্রধান শক্তি 13 এর ঐশ্বরিক নারী শক্তিকে নির্মূল করেছেন, যা হলো একীকরণের শক্তি। লিফটের 13 তলা নেই, জানেন তো, 13 বলে কিছু নেই। যে কোনো কিছুকেই অশুভ বলে মনে করা হয়। আসলে এটি একটি ঐশ্বরিক নারী শক্তি যা আমাদের অভিজ্ঞতাগুলোকে একীভূত করতে সাহায্য করে। এছাড়াও আমরা দিনের পরিবর্তনের বিন্দু হিসেবে মাঝরাতে 12টায় জন্মগ্রহণ করি না।
দিনের পরিবর্তনের বিন্দু হলো সূর্যাস্ত, যখন শক্তির পরিবর্তন হয়। আপনি সূর্যাস্তের আগে বা পরে জন্মগ্রহণ করেন, মধ্যরাতের আগে বা পরে নয়। আপনার বহন করা প্রকৃত শক্তি বা প্রতিটি দিনের শক্তি কি তা বোঝার জন্য। তাই আমরা তাদের প্রজ্ঞা এবং তাদের সংযোগের মাধ্যমে একটি সম্পূর্ণ ভিন্ন ক্যালেন্ডার ব্যবস্থা তৈরি করেছি। আমরা এই ক্যালেন্ডারটি প্রকাশ করে আসছি। আমি ক্যালেন্ডারগুলোর মধ্যে একটি তুলে ধরব। আমরা প্রায় 10 বছর ধরে এই ক্যালেন্ডারটি প্রকাশ করে আসছি এবং এটি একটি অসাধারণ ব্যবস্থা। এটি শুধু একটি সুন্দর ছবির ক্যালেন্ডার নয়। প্রথমত, এটি 50 পৃষ্ঠার একটি ক্যালেন্ডার, যার মধ্যে এটি কিভাবে ব্যবহার করতে হবে তার সব ধরনের নির্দেশাবলী রয়েছে। কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে এটি এমন একটি ক্যালেন্ডার যা আমাদের বুঝতে সাহায্য করে যে শক্তিই হলো সেই নকশাকারী ব্যবস্থা যা নির্ধারণ করে আমরা কেমন, আমরা কে, এবং আমরা আমাদের সহজাত প্রতিভাগুলোর সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করি। এটা সময় নিয়ে নয়, এটা শক্তি নিয়ে। সুতরাং এটি সম্পর্কে আপনাকে কিছুটা দেখানোর জন্য এটি একটি ছোট স্ক্রিন আকারের সংস্করণ। এখান থেকে এখানে পর্যন্ত 13 দিনের সময়কাল রয়েছে। এটি 13 দিনের সময়কালগুলো দেখায়। এই সবকিছু সাধারণ গ্রেগরিয়ান সপ্তাহের 7 দিনের উপর স্থাপন করা হয়েছে। সুতরাং আপনি এটি দেখতে পাচ্ছেন, কিন্তু এই 13 দিনের প্রতিটি সময়কালের একটি সার্বজনীন শক্তি এবং একটি পার্থিব শক্তি রয়েছে। সার্বজনীন শক্তি হলো সেই শক্তি যা সেই দিনে মহাজগৎ থেকে আসছে। পার্থিব শক্তি হলো সেই জিনিস যার উপর আপনার সেই দিনে অর্জন করার জন্য মনোযোগ দেওয়া উচিত। সুতরাং আপনি যদি দেখেন, বইটির পেছনে নির্দেশিকা দেওয়া আছে যা আপনাকে দেখাবে কিভাবে এই প্রতিটি শক্তি ব্যবহার করতে হয়, কিভাবে 13 দিনের সময়কালগুলো ব্যবহার করতে হয়, কিভাবে মহাজাগতিক শক্তি এবং পার্থিব শক্তি ব্যবহার করতে হয়। এগুলো সবই পেছনে তালিকাভুক্ত করা আছে যাতে আপনি জানতে পারেন কিভাবে সেগুলো ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি ভ্রমণের পরিকল্পনা করেন এবং 6ষ্ঠ দিনে ভ্রমণ করেন, তবে আপনার জীবনে অনেক প্রবাহ থাকবে। আপনি যদি এমন কোনো দিনে ভ্রমণ করতে চান যেটি 4 শক্তির দিন, তবে আপনার মালপত্র হারিয়ে যেতে পারে, কারণ সেটি ভিত্তি স্থাপনের দিন, চলাচলের দিন নয়। সুতরাং এটি সত্যিই আমাদের জীবনকে আরো পরিপূর্ণ এবং সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করে। কাইল, আমরা এই পদ্ধতিটি জনসাধারণের কাছে আনার আগে বেশ কয়েক বছর ধরে এটি নিয়ে কাজ করেছি, কারণ আমরা নিশ্চিত হতে চেয়েছিলাম যে এটি নির্ভুল, এর একটি অর্থ আছে এবং এটি সত্যিই মানুষের জীবন পরিবর্তন করে। এবং আমরা অবাক হয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের জীবনের দিকে এবং আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে ফিরে তাকাতে পেরেছিলাম। গাড়ির দুর্ঘটনা, জন্ম, হারিয়ে যাওয়া মালপত্র, মানে এমন অগণিত ঘটনা যা আমরা ফিরে তাকিয়ে বলতে পারতাম, ওয়াও, এটা ঘটেছিল। কারণ সেই দিনের শক্তি এবং আমাদের শক্তি হয় ইতিবাচকভাবে একসাথে কাজ করেছিল, অথবা সেই শক্তি এমন কিছুকে বিকর্ষণ করছিল যা আমাদের করা উচিত ছিল না। আর এটা ছিল অবিশ্বাস্য। এবং যখন আমরা এটি চালু করলাম, মানুষ খুব আগ্রহী হয়ে উঠল। মানে ক্যালেন্ডারটি সত্যিই জনপ্রিয় হয়ে উঠেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে যদি তারা সময়ের পরিবর্তে শক্তির মাধ্যমে তাদের জীবনযাপন করে, তবে তাদের জীবনে আরো বেশি স্বাচ্ছন্দ্য এবং সাবলীলতা থাকবে। এটি একটি 13 মাসের ক্যালেন্ডার যা 13 এর সমস্ত নীতিকে একীভূত করে। 15 মাসের অংশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বছরের শুরুর সময়কে, যা কৃত্রিম, এবং নতুন বছরের প্রকৃত শুরু মার্চ মাসে বিষুবের সময়কে, কারণ তখনই নতুন বছর আসলে আসে, ব্যবহার করতে সাহায্য করে। কিন্তু আমরা মানুষকে অস্ত্রোপচার, বিবাহ, সব ধরনের জিনিস, কঠিন কথোপকথনের জন্য তারিখ দিই। যখন তারা এ বিষয়ে নির্দেশনা চায়, আমরা তাদের ব্যক্তিগত শক্তি দেখি, যা তারা ব্যক্তিগত জ্যোতিষশাস্ত্রের চার্ট এবং মহাজাগতিক শক্তির মাধ্যমে করে, এবং তাদের জীবনকে আরো ভালোভাবে প্রবাহিত করার জন্য সেগুলাকে মিলিয়ে দিই। সুতরাং এটাই আমরা করি। তাই এটি লার্কমার অন্যতম একটি কাজ। মানবজাতির কাছে এটি অত্যন্ত প্রেমময় এবং সহায়ক উপায়ে নিয়ে আসা হয়েছে। খুব দারুণ, এটা অসাধারণ। আর আপনাদের কি এমন কোনো কমিউনিটি আছে যারা মানুষকে এটি নিয়ে কাজ করতে এবং এই জাতীয় জিনিসগুলিতে সাহায্য করে? মানে আপনারা কি কোনো শিক্ষাদান বা সমন্বয়ের মতো কিছু করেন? হ্যাঁ, আমরা দলবদ্ধভাবে অনলাইনে একত্রিত হই যদি কেউ এটি বোঝার জন্য একটি ক্লাস করতে চায়। আমাদের তৈরি করা একটি অনলাইন স্টাডি কোর্সও আছে যা আপনারা নিতে পারেন। একটি বই আছে যেখান থেকে এই ক্যালেন্ডারটি নেওয়া হয়েছে, যা মানুষ পড়তে পারে। আমি মানুষের সাথে ব্যক্তিগত জ্যোতিষ চার্ট তৈরি করি তাদের নিজস্ব শক্তি, তাদের সম্পর্ক, তাদের কর্মফলের ধরন, তাদের উপহারগুলো দেখার জন্য। তাদের ছায়া পর্বগুলো কখন আসে, যেগুলোর ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। আমরা এই সবকিছুই করি। লার্কমার জ্ঞানের মাধ্যমে আমরা মানবজাতির কাছে যা নিয়ে আসার চেষ্টা করছি, এটি তার পুরো চিত্রের একটি বড় অংশ। সুতরাং
লার্কমার সাথে এটি একটি আশ্চর্যজনক অভিযান ছিল, কিন্তু সেই সাথে এমন কিছু কাজও যা আমরা করেছি এবং তারা আমাদের করতে বলেছে। এবং এখানে একটা মজার গল্প বলি। যখন আমরা প্রথম তাদের সাথে কথা বলতে ও আলোচনা শুরু করি, প্রায় 6 মাস পর তারা বলল, আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি একমত হবেন কিনা সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। উদ্ধৃতি চিহ্ন। আমরা বললাম ঠিক আছে। তারা বলল, যেহেতু আপনারা কয়েক মাস ধরে আমাদের সাথে কথা বলছেন ও যোগাযোগ করছেন, আপনারা কি বিষয়টি জনসমক্ষে আনতে রাজি হবেন? আমরা একে অপরের দিকে তাকালাম। আমরা দুজনেই আমাদের পেশাগত জীবনে ভীষণভাবে জড়িত ছিলাম। আমরা সাথেই বললাম, অবশ্যই, কেন নয়। এভাবেই আমরা জনসমক্ষে উপস্থাপনা শুরু করি। 1-2 বছর কেটে গেল এবং তারা বলল, আচ্ছা, আপনাদের জন্য আমাদের আরো একটি প্রশ্ন আছে। আমরা ভাবলাম, ওহ, এটা কি বিষয় হবে? তারা বলল, আপনারা কি আমাদের মাধ্যমে বই লিখতে রাজি হবেন, যাতে আমরা আমাদের জ্ঞানকে লিখিত আকারে প্রকাশ করতে পারি? শুধু জনসমক্ষে উপস্থাপনার মাধ্যমেই নয়, বরং মানুষ যেন একটি বই হাতে নিয়ে পড়তে পারে যে আমরা আপনাদের কি বিষয়ে সাহায্য করার চেষ্টা করছি। উদ্ধৃতি চিহ্ন। আমরা বললাম, অবশ্যই। আমাদের এখন 7টি পুরস্কার বিজয়ী বই আছে যা বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে এবং একটি অডিও বইও আছে। তাই এটা আমাকে অবাক করে না। আপনাদের দুজনের সাথে থেকে এটা আমাকে মোটেও অবাক করে না। এটাই গ্রেটোলজি চার্ট। যদি কেউ একটি ক্যালেন্ডার এবং তাদের নিজস্ব ব্যক্তিগত চার্ট সহ এই সিস্টেমে প্রবেশ করতে চায়, তবে এটি একজন ব্যক্তির শক্তির উপর প্রায় 25 পৃষ্ঠার একটি লিখিত প্রতিবেদন, যার মধ্যে তাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 1 ঘন্টার পরামর্শ অন্তর্ভুক্ত থাকে। তো আপনি শেখানোর বিষয়ে জিজ্ঞাসা করেছেন, এটি আমাদের শেখানোর অন্যতম একটি উপায়, এবং এটি কম্পিউটার দ্বারা তৈরি নয়, এগুলো হাতে তৈরি। এই জ্যোতিষশাস্ত্রীয় চার্টগুলো সম্পূর্ণ ব্যক্তিগত, স্বজ্ঞাত। আমরা এটি করার জন্য কোনো কম্পিউটার মডিউল বা সিস্টেম বা প্ল্যাটফর্ম ব্যবহার করি না। এটি সম্পূর্ণরূপে ব্যক্তিগতভাবে সংযুক্ত এবং তৈরি। বাহ! এবং তাই স্পষ্টতই, আমি যাদের সাথে কথা বলেছি তাদের সবার মতে 2025 সাল অবশ্যই একটি চ্যালেঞ্জিং বছর ছিল, কিন্তু এই বছরটিও বেশ অদ্ভুত মনে হচ্ছে, তাই না? তো এর কারণ কি? হ্যাঁ, তারা কি বর্তমান সময় এবং স্থান সম্পর্কে কিছু উল্লেখ করেছে? হ্যাঁ, শক্তিগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তারা গত মার্চে আমাদের বলেছিল যে বড় কিছু ঘটবে, পরিবর্তন আসছে, এবং তারা বলেছে যে এই মার্চে আরো পরিবর্তন আসবে, এবং তারা আমাদেরকে তাদের সাথে যোগাযোগ ও সংযোগ স্থাপনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কলিন এবং আমি এটা প্রতিদিন করি। আমাদের ব্যক্তিগত সেশনে আমরা যাদের সাথে কথা বলি, তাদের অনেকেই বলেন, আমি অন্য সত্তাদের সাথে আরো সহজে সংযোগ স্থাপন করতে চাই, এবং লার্টমা তাদের ধাপে ধাপে দেখিয়ে দেবেন কিভাবে তা করতে হয়। কিন্তু মূলত তারা আমাদের সচেতনতা প্রসারিত করতে সাহায্য করার চেষ্টা করছেন, যাতে আমরা আমাদের ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনকে এমন এক স্তরে উন্নীত করতে পারি যেখানে আমরা আসলে বসে কথা বলতে পারি। হ্যাঁ, কাইল, এটা সত্যিই একটা অনেক বড় বিষয়। সরকারি তথ্য প্রকাশ নিয়ে এত বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে যে সত্যি এই পৃথিবীর বাইরের সত্তারা এখানে আমাদের সাহায্য করছে বা যোগাযোগ করার চেষ্টা করছে। পি এবং আমি অন্যান্য চ্যানেলর এবং অন্যান্য শক্তি নিয়ে কাজ করা মানুষদের সাথে মিলে যা করার চেষ্টা করছি, তার মধ্যে একটি হলো এটা বলা যে এর সাথে সরকারি তথ্য প্রকাশের কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক হলো আমাদের হৃদয়কে উন্মুক্ত করা, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, এবং আমাদের ভাইব্রেশনকে এই সমস্ত সত্তাদের অবিশ্বাস্য ভাইব্রেশনের সাথে মেলানোর জন্য উন্নত করা। তারা আন্তঃনাক্ষত্রিক হোক বা পৃথিবীর অভ্যন্তরের হোক, তাতে কিছু যায় আসে না। তারা পৃথিবীর অন্য কোনো রাজ্যের হোক, ডেভিডের রাজ্যের হোক বা স্বর্গীয় রাজ্যের হোক। আমাদের কাজ হলো আমাদের ভাইব্রেশনকে যতটা সম্ভব উঁচুতে নিয়ে যাওয়া, যাতে আমরা আমাদের শক্তিকে এই সকলের শক্তির সাথে মেলাতে পারি, অন্যান্য শক্তির সাথে সংযোগ স্থাপন করা, যাতে একটি উন্মুক্ত যোগাযোগ তৈরি হয়। একটি সরাসরি যোগাযোগ হবে, এবং আপনি ও লিয়া যা করেন, আপনারা যে বিষয়গুলোর সাথে জড়িত, তার কারণে এই বিষয়ে কথা বলার জন্য এটি একটি উপযুক্ত ক্ষেত্র, কারণ এর মূল বিষয় হলো হৃদয়ের উন্মোচন এবং হৃদয়ের সামঞ্জস্য। এটা বেশ মজার ব্যাপার যে আমরা যখন অ্যাসেনশন রিট্রিটে ছিলাম, যার কথা কালেন আগে বলছিলেন, তখন আমাদের মতো হাতে গোনা কয়েকজনকে সেখানকার কয়েকজন উপস্থাপকের একটি প্যানেলে থাকার জন্য নির্বাচিত করা হয়েছিল, এবং আমরা মঞ্চে ছিলাম উইজডম ফ্রম নর্থ এর ইয়ানুকিকার সাথে। হ্যাঁ, দারুণ, তাই না? তিনি অসাধারণ। এবং আমরা ড্যারিল আঙ্কার সাথে লার্কবা এবং বাশারের কথা নিয়ে আলোচনা করছিলাম,
কারণ তারা দুজনেই একই বার্তা নিয়ে আসছেন এবং আমরা একে অপরের বক্তব্যকে সমর্থন করে যাচ্ছিলাম, কারণ তাদের বক্তব্যে অনেক মিল রয়েছে। কাইল, সত্য তো সত্যই, কিন্তু সত্য বিভিন্ন উৎস থেকে আসে। যদি সত্যকে সঠিকভাবে এবং বিশুদ্ধভাবে সামনে আনা হয়, তবে একই বার্তা বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আসবে। এবং এর মধ্যে একটি হলো সম্মেলন এবং রিট্রিটগুলোর একটা দারুণ ব্যাপার হলো সেখানে অন্যান্য দৃষ্টিকোণ নিয়েও কথা বলা হয়, কিন্তু সেগুলো পিএইচ যেমনটা বলেছেন একেবারে একই রকম। মনে হয় যেন সেগুলো একই উৎস থেকে আসছে। হ্যাঁ, এটা অসাধারণ। জানেন, একটা কথা যা আমি ড্যারিলকে বলেছিলাম, আমি সোমবার আবার তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সে আমার খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। কিন্তু জানেন, সে গত বছর একটা ভবিষ্যৎবাণী করেছিল যে যদি কমলা হ্যারিস জেতেন তাহলে তা খোলাখুলি যোগাযোগের দিকে নিয়ে যাবে এবং যদি ট্রাম্প জেতেন তাহলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। আর এর জন্য তাকে অনেক বাজে কথা শুনতে হয়েছিল। অনেকেই তাকে সত্যিই ঘৃণা করছিল এবং এখন জানেন ব্যাপারটা এমন যে হ্যাঁ, যা হওয়ার তা হয়ে গেছে, সুতরাং এটা এখন বাস্তব। তো হ্যাঁ, আমি ড্যারিলকে সত্যিই ভালোবাসি। তো আমি জানতে আগ্রহী যে সম্প্রতি যারা এসেছেন তাদের কাছ থেকে এমন আর কিছু আছে কি না যা আপনার মতে আমাদের জানাটা জরুরি। আচ্ছা, তথ্য প্রকাশ এবং কি সম্ভব সে প্রসঙ্গে বলতে গেলে আন্তঃপ্রজাতি যোগাযোগ, লার্কমা, LARKMA এবং আরো অনেকে বলছেন যে এই 2026 সালে শক্তিগুলো এতটাই ভিন্ন, শক্তিগুলো এতটাই শক্তিশালী, প্রবল এবং আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করছে, শুধু ব্যক্তিগতভাবেই নয়, সামষ্টিকভাবেও, যে সম্ভবত এই বছরেই প্রকৃত শারীরিক, মৌখিক, চাক্ষুষ যোগাযোগ ঘটবে। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, কিন্তু এই শক্তিগুলোর সম্ভাবনা এতটাই যে, এবং আমি বলবো মে মাসই সেই বছর হতে পারে যখন বহু মানুষের বহু আকাঙ্ক্ষিত যোগাযোগটি বাস্তবে ঘটবে। তারা বলছেন যে 2026 বা 2027 সালে এটা ঘটবে। যেমনটা কালেন এইমাত্র বললেন, যদি আমরা আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারি তবে 2026 সালে এটা ঘটা খুবই সম্ভব, কিন্তু সম্ভবত এটা 2027 সালের পরে হবে না। সুতরাং আমরা এখানে সুযোগের এক বিশাল প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। যদি আমরা যথেষ্ট দ্রুত আমাদের ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ স্পন্দনে উন্নীত করার চেষ্টা করি, তাহলে আমরা হয়তো এই বছরেই এর ফল দেখতে পাবো। তা না হলে এটা পরের বছর পর্যন্ত গড়াতে পারে, কিন্তু আমরা মনে করি এটা শীঘ্রই আসছে। আমরা মনে করি না যে আমাদের অপেক্ষা করতে হবে। দাঁড়ান, কাইল, 2028, 2029, 2030, 2032, 2022 সালে কি ঘটবে তা নিয়ে অনেক ভবিষ্যৎবাণী রয়েছে। ঠিক এই সমস্ত ভবিষ্যৎবাণী, যেমনটা আমরা আপনার সাথে আমাদের কথোপকথনে আগেই উল্লেখ করেছি, সেগুলো সম্ভাবনা মাত্র। এগুলো পাথরে খোদাই করা নয়, এবং এটা সত্যিই সম্ভব যে আগামী 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাসের মধ্যে আমরা হয়তো দেখব যে আমরা যে পৃথিবীতে বাস করছি তা এতটাই ভিন্ন হয়ে গেছে যে আমরা একে চিনতেই পারবো না। আমরা মনে করি এটা মজার হবে। ড্যারিলের সাথে যখন আমাদের দেখা হয়েছিল তখন আমরা এই বিষয়ে তার সাথে কথা বলেছিলাম, কিন্তু আমরা মঞ্চে শুধু ড্যারিল, পি এবং কালেনের সাথে ছিলাম, বাশার এবং লাটমার সাথে নয়। আমরা মনে করি লাটমা এবং বাশারের মধ্যে কথা বলার সময় একটি কথোপকথন করাটা মজার হবে। আমি গতকাল তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। আমি তাকে বলেছিলাম, আপনি কি কখনো অন্য কোনো সত্তার সাথে কথা বলেছেন? আর সে বলল, হ্যাঁ, কয়েকবার, কিন্তু খুব বেশিবার নয়। আর তাই এটা আয়োজন করাটা সত্যিই দারুণ হবে। আমরা মনে করি এটা অনেক মজার হবে এবং মানুষের জন্য খুব সহায়ক হবে। আপনারা দুজন কোথায় থাকেন? সেডোনা। ওহ, চমৎকার। তো আমরা সেডোনাতে একটা অনুষ্ঠানের আয়োজন করছি, ব্রায়ান স্কট এবং আমি। এর নাম ফিউচার সেলফ ইন্টিগ্রেশন রিট্রিট, এবং আমরা ড্যারিলকে আমন্ত্রণ জানাতে যাচ্ছি। সে জুলাই মাসে অ্যানাহেইমে আমাদের সাথে একটা অনুষ্ঠানে আসছে, কিন্তু আমি চাই সে সেডোনাতেও আসুক। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে হয়তো বাশার এবং লার্কমাও সেখানে এটা করতে পারবে। সেটা সত্যিই চমৎকার হবে। এটা অবিশ্বাস্য হবে। আপনারা প্রস্তুত হলে আমাদের বিস্তারিত জানাবেন। আমরা অবশ্যই চাইব। কাইল, সহযোগিতার বিষয়টি বারবার উঠে আসছে। আমার মনে হয় প্রায় 2024 থেকে 2025 সালের মধ্যে অনেকেই বুঝতে পারবে যে তথ্যের এই বিশাল ভান্ডার রয়েছে এবং প্রতিযোগিতা না করে বা না বলে সহযোগিতা শুরু করাটা চমৎকার হবে।
আমি মঞ্চে এটা করতে যাচ্ছি অথবা এই ব্যক্তি মঞ্চে এটা করতে যাচ্ছেন। আমরা বুঝতে শুরু করেছি যে বিভিন্ন শক্তির মধ্যে সহযোগিতা ক্রমশ আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ মানবতা সত্যিই বৃহত্তর চিত্রটি বুঝতে চায়। মানবতা সত্যিই শক্তিশালী, সৎ, সার্বভৌম, স্বচ্ছ তথ্যের সাথে সংযুক্ত হতে চায়। এবং আমি মনে করি আমরা এখন যে সহযোগিতার কথা বলছি তা যদি ঘটতে শুরু করে, তবে এটি আসলে আমাদেরকে একটি গভীরতর উপলব্ধির দিকে চালিত করবে যে আমরা সবাই সংযুক্ত, আমরা সবাই হৃদয়ের সাথে সংযুক্ত এবং এখন সময় এসেছে আমরা সবাই হৃদয়ের মাধ্যমে যা অর্জন করতে চাই তার মধ্যে একটি সামঞ্জস্য আনার। সুতরাং এটাই সময়। হ্যাঁ, এটাই সময়। এই কারণেই আমরা হারকার্স কোলাবোরেটিভ, জানেন, এটা সত্যিই দারুণ কারণ আমাদের এই দলটি আছে এবং আমি তাদেরকে আমাদের অতিথিদের যতটা সম্ভব প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য জমা দিতে বলি, যাতে এটি একটি দলীয় শক্তিতে পরিণত হয় এবং এটি সত্যিই সুন্দর হয়ে উঠেছে। আমি আমার দলকে অনেক ভালোবাসি এবং তারপর হৃদয়ের সামঞ্জস্যের শক্তি, এটা বিষয়টিকে আরো জোরালো করে। তো হ্যাঁ, আপনি কি আর কিছু বলতে চান? আমরা কি লাটমাকে যুক্ত করতে পারি? অবশ্যই, নিশ্চয়ই, এটা করা সহজ, নিশ্চয়ই, চমৎকার। আমাদের একটু সময় দিন। ঠিক আছে, আসলে এটা বেশ তাৎক্ষণিক। ঠিক আছে। হ্যালো প্রিয়জন, আমরা LMA। অনুগ্রহ করে আপনার হৃদয়ের গানটি আমাদের শোনান, অর্থাৎ আপনার নাম এবং আপনার নিজের কণ্ঠ। আমার নাম কাইল। হ্যালো কাইল প্রিয়, মানবতাকে একটি সুসংহত, হৃদয় ভিত্তিক ছন্দে ফিরিয়ে আনতে আপনি যে কাজ করছেন তাতে আপনাকে সমর্থন করতে পেরে আমরা আনন্দিত। আজ আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? জানেন, অনেক শক্তি স্থানান্তরিত হচ্ছে। এটা মাঝে মাঝে তীব্র হতে পারে এবং আমার কিছু বন্ধু আসলে এর সাথে লড়াই করছে। যারা সত্যিই মানিয়ে নিতে কষ্ট পাচ্ছে, তাদের জন্য আপনার কি কোনো পরামর্শ আছে? আমার মনে হয় আপনার মাত্র কিছু বন্ধু লড়াই করছে। হ্যাঁ, তার চেয়েও বেশি। প্রায় সবাই কোনো না কোনো পর্যায়ে লড়াই করছে। কেউ কেউ অন্যদের চেয়ে সহজে হৃদয়ের শান্ত জায়গায় ফিরতে পারে। কিন্তু এই সংগ্রাম একটি শুদ্ধিকরণের অংশ। আপনি মানবজাতির দেখা সর্বনিম্ন বিন্দু থেকে বেরিয়ে এসেছেন এবং এখন আপনি এই গ্রহে মানুষ হিসেবে আমাদের অস্তিত্বে আরো বেশি সামঞ্জস্য, আরো বেশি স্পন্দন এবং আরো বেশি ভালোবাসা নিয়ে আসার এক শক্তিশালী উত্থানের পথে রয়েছেন। সুতরাং এই সংগ্রামকে অতিক্রম করার উপায় হলো সর্বপ্রথমে এটা উপলব্ধি করা যে এটি কেবল একটি প্রক্রিয়া, এটি চিরকাল স্থায়ী হবে না। প্রত্যেক ব্যক্তির জন্য সংগ্রাম যা হোক না কেন, সংগ্রামটি সম্পর্কে আপনি কি ভাবছেন তা থেকে সরে এসে আপনি যা অনুভব করছেন সে সম্পর্কে আপনার অনুভূতির দিকে মনোযোগ দেওয়াটা জরুরি। আপনি কিভাবে সামঞ্জস্যহীন হয়ে পড়েছেন তা দেখানোর জন্য আমরা আবেগগুলোকে হাতিয়ার বা নির্দেশক হিসেবে ব্যবহার করতে পছন্দ করি। তাই যে কারো জীবনে যা ঘটুক না কেন, তারা যে আবেগের সাথে সংগ্রাম করছেন সেটি এমন একটি হাতিয়ার যা তারা তাদের জীবন থেকে সংগ্রাম দূর করতে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কেউ কোনো কারণে মন খারাপ, রাগ, দুঃখ বা মানসিক বোঝা নিয়ে সংগ্রাম করেন, তবে আমরা তাদের প্রথম যে কাজটি করতে বলবো তা হলো থামুন এবং সত্যিই তা অনুভব করুন। আপনি আপনার শরীরের কোথায় এটি অনুভব করছেন, এটি কেমন লাগছে, এবং তারপর অবিলম্বে পরীক্ষা করে দেখুন যে আপনি যা অনুভব করছেন সে সম্পর্কে কি ভাবছেন, কারণ এখানেই সেই মুহূর্ত যেখানে আপনি সংগ্রাম করছেন। এবং তারপর যখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি এই বিষয়ে কি ভাবছেন, যা সাধারণত এইরকম হয় যে কেন এটা সবসময় আমার সাথেই ঘটে, অথবা কেন সে প্রতিবার আমার সাথে এমন করে, বা এই জাতীয় কিছু যার মধ্যে সাধারণত দোষারোপ জড়িত থাকে, তখন আপনি যখন থেমে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি এটাই ভাবছি, তারপর আপনি পরবর্তী প্রশ্নটি করেন, এটা কি সত্যি সত্যি, এটা কি সবসময় আমার সাথেই ঘটে, সে কি সবসময় এমন করে, এই ধরনের বিষয়। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমাধান স্পষ্ট। পরিস্থিতি পরিবর্তন করুন, এর জন্য যা যা প্রয়োজন। যদি উত্তর হয় আচ্ছা, না, হয়তো, আমি নিশ্চিত নই, তাহলে আপনি জিজ্ঞাসা করেন অন্য দৃষ্টিকোণ কি, আমি এটাকে আর কিভাবে দেখতে পারি। এইভাবে আবেগগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা প্রত্যেককে তাদের সংগ্রামের জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। তারা উপলব্ধি করে যে তারা একটি শুদ্ধিকরণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং উচ্চতর কম্পাঙ্কের সত্তায় পরিণত হচ্ছে। আমরা সারা বিশ্বে প্রতিদিন ব্যক্তিগত সেশনের মাধ্যমে মানুষকে এই বিষয়ে সাহায্য করি। আমরা অবশ্যই মানুষকে তাদের নিজেদের কাজ করতে উৎসাহিত করি, কিন্তু যখন আমরা তাদের সাথে প্লেডিয়ান হৃদয়ের শক্তির মাধ্যমে সংযোগ স্থাপন করি,
তখন আমরা একটি বৃহত্তর সার্বজনীন দৃষ্টিকোণ থেকে নির্দেশনা এবং সমর্থনও সরবরাহ করি। সেইভাবে আমরা শক্তিগতভাবে আটকে থাকা যে কোনো কিছুকে সরাতে সাহায্য করতে পারি। যখন একজন ব্যক্তি তার আবেগ, মানসিক চিন্তা এবং শরীরে সে কি অনুভব করছে তা দেখার জন্য অনুশীলন করে, তখন সে আটকে যায়। এটা কি সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই এটা সাহায্য করে। 2026 সালের শেষের দিকে আমরা কি এই শক্তিতে কোনো বিরতি পাবো, নাকি এটি আমাদের আরো শানিত করার জন্য কেবল তীব্রতর হতে থাকবে? আপনি দ্বৈততার এক গ্রহে বাস করছেন। এর মানে হলো দ্বৈততা আপনাকে উত্থান পতনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, ঠিক যেমন সাগরে ঢেউ আসে এবং ঢেউ চলে যায়। বিরতি তখনই আসে যখন আপনি ঢেউয়ের উপর সওয়ার হতে শেখেন। বিরতি তখনই আসে যখন আপনি উপলব্ধি করেন যে একটি নিম্ন পর্যায়ে, এমন একটি সময় যখন আপনার মনে হয় আপনি কেবল আছড়ে পড়ছেন, সেটিকে পরিবর্তনের একটি সুযোগ হিসেবে গ্রহণ করা হয়, যা আপনাকে বারবার উচ্চতর দৃষ্টিকোণে নিয়ে যায়। সুতরাং আপনি নিজেই নিজের বিরতি তৈরি করেন, কিন্তু এই শক্তিগুলো আসলেই উদ্দেশ্যমূলকভাবে তীব্রতর হচ্ছে, যাতে আপনি সেই স্ফটিকের মতো স্বচ্ছ আলোকসত্তা হয়ে ওঠার আরো বেশি সুযোগ খুঁজে পেতে পারেন, যা আপনি নিজেকে কার্বন ভিত্তিক বিচ্ছিন্ন সত্তা বলে মনে করা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কি বোধগম্য হলো? অবশ্যই। তাই আমার একটি অনুরোধ আছে। মনে হচ্ছে এখানে শত শত কিছু ব্যক্তি বা পরিবার, জনসংখ্যার একটি অতি ক্ষুদ্র অংশ যারা আমাদের বাকিদের নিয়ন্ত্রণ করছে, এবং মনে হচ্ছে তাদের মধ্যে এক ভীষণ অশুভ শক্তি রয়েছে। তাই আপনি কি গিয়ে তাদের সবাইকে একটি বড় আলিঙ্গন দিয়ে সুন্দর ও প্রেমময় সত্তায় রূপান্তরিত করতে পারবেন? একটি মনোরম, চমৎকার অনুরোধ। আমরা আপনাকে জানাতে চাই যে আমাদের পুরো প্লেডিয়ান দল তাদের কাছে শক্তি পাঠায়, কার্যকরভাবে প্রতিদিন তাদের সেটাই দেয় যাকে আপনি আলিঙ্গন বলছেন। কিন্তু এটা আরো বেশি কার্যকর হবে যদি আপনারা প্রত্যেকে তাদের শয়তান, খারাপ, জঘন্য ভাবা বন্ধ করে বলেন, ওহ, ওরা পথভ্রষ্ট হয়েছে, আমি সহানুভূতিশীল হই এবং ওদেরও একটি আলিঙ্গন দিই। উদ্ধৃতি চিহ্ন। এর মানে হলো আপনি যা আশা করছেন ঠিক তা অর্জন করতে আমাদের সাথে কাজ করা, যাতে তারা ভালোবাসার পথে ফিরে আসে এবং এই বিচ্ছিন্নতা ও নিয়ন্ত্রণের বিন্দু থেকে সরে আসে। তাহলে আমরা যদি সারা বিশ্ব থেকে তাদের ভালোবাসা পাঠাই, আপনার কি মনে হয় তা তাদের পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে? আমরা মনে করি এর একটি বিশাল সম্ভাবনা আছে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভালোবাসা আপনার নিজের ভেতর থেকে বাইরের কোনো উৎসে পাঠানো যেতে পারে, কিন্তু ATRO অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হয় যদি আপনি নিজেকেও পুরোপুরি গ্রহণ করেন এবং ভালোবাসেন। তাই আপনাকে নিজেকে ভালোবাসার অনুশীলন করতে হবে, নিজের ভেতরের অন্ধকার দিকগুলো দূর করার জন্য কাজ করতে হবে, স্বচ্ছ হতে হবে যাতে আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারেন এবং অন্যদের কাছে ভালোবাসা পাঠাতে পারেন, একই সাথে নিজের মধ্যেও ভালোবাসা সঞ্চার করতে পারেন, যা এর প্রভাবকে আপনার কল্পনার চেয়েও অনেক বেশি বাড়িয়ে তোলে। আমরা যে যুদ্ধ দেখছি তার কি কোনো গভীর অর্থ আছে? হ্যাঁ, যুদ্ধেরই একটি অংশ। আচ্ছা, স্পষ্টতই সহজ স্তরে এটি নিয়ন্ত্রণের বিষয়। একটি গোষ্ঠী বাকি সবাইকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু আরেকটি নীতি আছে যা আমরা প্রায়শই শেয়ার করতে পছন্দ করি। কুলেন এই কথোপকথনের শুরুতে লক্ষ্য সম্পর্কে কথা বলেছিলেন। দ্বিতীয় মৌলিক নীতি যা আমরা মানুষকে মেনে চলতে উৎসাহিত করি। কোনো ক্ষতি নেই। আপনাদের গ্রহকে খুব খারাপ অভ্যাসে অভ্যস্ত করানো হয়েছে, যেখানে আপনারা মনে করেন নিজেদের পুষ্টির জন্য অবশ্যই প্রাণী হত্যা করতে হবে। আপনারা খাবারের জন্য পশু হত্যা করেন। মাছি বিরক্ত করলে আপনারা তাড়ান। নিজেদের জায়গায় মাকড়সা না চাইলে আপনারা তাদের মেরে ফেলেন। হত্যা করা আপনাদের সংস্কৃতির একটি অত্যন্ত স্বীকৃত অংশ। তাই একটি প্রজাতি হিসেবে আপনারা ক্রমাগত এই শক্তি বিকিরণ করছেন যে হত্যা করা ঠিক আছে। যদি আপনারা শিকার করা যে কোনো কিছু খাওয়া ছেড়ে দিয়ে উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাস গ্রহণ করতেন, যেখানে একটি বীজ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি নতুন গাছ জন্মাতে পারে, অথবা মাটি থেকে তোলা একটি আলুর এক টুকরো কেটে আবার মাটিতে পুঁতে দিলে গাছটি পুনরায় জন্মাতে পারে, যদি আপনারা নিজেদের পুষ্টির সম্পূর্ণ মনোযোগ পরিবর্তন করে শুধু ভালোবাসা, আলো এবং জল দিয়ে নয়, বরং মৃত্যু ও হত্যা থেকে আসা পদার্থের পরিবর্তে জীবন্ত পদার্থ দিয়ে নিজেদের পুষ্টি যোগান, তাহলে যুদ্ধ স্বয়ংক্রিয়ভাবে শক্তিগতভাবে থেমে যেত। সুতরাং মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে এটি এখন আরো শক্তিশালী হয়েছে, যা আপনাদের লক্ষ্যের বৃহত্তর নীতি দেখতে এবং সেই জায়গা থেকে জীবনযাপন শুরু করতে সাহায্য করবে। চমৎকার। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এমন কিছু কি আছে যা আমরা হতে পারি? এই বছর উন্মুক্ত যোগাযোগের সম্ভাবনা বাড়ানোর জন্য কি করছেন?
আপনি যত আপনার নিজের ফ্রিকোয়েন্সি বাড়াবেন এবং আপনার ভেতরের অন্ধকার দিক ও বিশ্বাস ব্যবস্থা দূর করবেন, আপনার ফ্রিকোয়েন্সি ততই সেই জায়গায় পৌঁছাবে যেখানে আপনি ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এই মুহূর্তে অনেক সত্তাই ব্যক্তিগত যোগাযোগ বা সচেতনতা লাভ করতে শুরু করেছে। অনেক মানুষই এটা দেখতে পাচ্ছে। আসলে যখন আমরা পি এবং কালেনের সাথে তাদের সাম্প্রতিকতম উপস্থাপনার জন্য মঞ্চে দাঁড়িয়েছিলাম, তখন উপস্থাপনার পরে বহু মানুষ এগিয়ে এসে বর্ণনা করেছিলেন যে তারা কিভাবে আমাদের দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি যদি আমাদের দেখতে শুরু করেন, তাহলে আর কতদিন লাগবে আমাদের সাথে কথা বলতে, আমাদের স্পর্শ করতে, আপনার দৃষ্টিকোণ থেকে এক কাপ চা খেতে? এটা নির্ভর করে আপনি ব্যক্তিগতভাবে প্রতিদিন কি করছেন তার উপর। ভালোবাসার জন্য আপনার হৃদয়কে আরো বেশি করে উন্মুক্ত করা এবং আপনার ফ্রিকোয়েন্সি বাড়ানো, যা ইতিমধ্যেই এখানে আছে, তা প্রকাশ করার জন্য আপনার সরকারের প্রয়োজন নেই। আপনার শুধু আপনার হৃদয়ের প্রজ্ঞা দিয়ে তা দেখতে পারার ক্ষমতা থাকতে হবে। আপনি কাদের মধ্য দিয়ে প্রবাহিত হবেন তা কিভাবে বেছে নেন, যেমন আপনি পিয়া এবং কালেনকে কিভাবে বেছে নিয়েছিলেন? আচ্ছা, আপনারা মানুষেরা জানিয়ে কাজ করছেন, এটি তার একটি সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে আসে। অর্জন করা এই দ্বৈততার গ্রহে, যেখানে আপনারা হাজার হাজার বছর ধরে পৃথকীকরণের চর্চা করেছেন, আপনারা যে বিষয়গুলোকে পৃথক করেছেন তার মধ্যে একটি হলো আপনাদের উভলিঙ্গ প্রকৃতি। আপনাদের পুরুষ প্রতিনিধিত্ব এবং নারী প্রতিনিধিত্ব ও লিঙ্গ রয়েছে। এটা বেশ ভালো, কারণ এটি বিপরীত দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে সাহায্য করে। তবে যে প্রকৃত প্রকৃতিকে আপনাদের মূর্ত করতে হবে তা হলো আমাদের মতো একটি প্রকৃতি, যা হলো উভলিঙ্গতা। এর মানে হলো আপনাদের প্রত্যেকের মধ্যেই একটি ঐশ্বরিক পুরুষালী দিক এবং একটি ঐশ্বরিক নারীসুলভ দিক রয়েছে। আমরা পিয়া এবং কালেনকে বেছে নিয়েছি কারণ তারা তাদের সত্তার উভয় দিক সম্পর্কেই ভালোভাবে অবগত। পিয়া একজন নারী হিসেবে তার মধ্যে ঐশ্বরিক পুরুষালী সত্তার অনেকটাই একীভূত করেছে। কালেন একজন পুরুষ হিসেবে তার মধ্যে ঐশ্বরিক নারীসুলভ সত্তার বিপুল পরিমাণ একীভূত করেছে। তাই আমরা এমন মানুষদের মধ্য থেকে আমাদের সত্তা বেছে নিই যারা ভালোবাসা এবং অন্যান্য সত্তার শক্তির এই একীভূত মিলনের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে পারে, যাদের আমরা চিনি এবং যারা শক্তি সঞ্চার করে। আমরা পৃথকীকরণ এবং নিয়ন্ত্রণের পরিবর্তে ভালোবাসা ও ঐক্যের শক্তির স্বাক্ষর খুঁজি। এটা কি সাহায্য করলো? হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয় এবং দরকারি একটি অন্তর্দৃষ্টি। আমি পৃথিবীর বিবর্তন সম্পর্কে কৌতূহলী। পৃথিবী কি এই মুহূর্তে নিজেই কোনো শক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে? ওহ হ্যাঁ, নতুন পৃথিবী, আপনি যেমনটা বলবেন, তা ইতোমধ্যেই তার শক্তিগত রূপে প্রসারিত হচ্ছে। আপনার গ্রহ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া অনেক প্রজাতি ইতোমধ্যেই নতুন পৃথিবীর অন্য এক মাত্রায় খুব ভালোভাবে উপস্থিত রয়েছে। আপনি আপনার পার্থিব পরিবেশ থেকে মৌমাছি, ব্যাঙ এবং অন্যান্য জিনিসের পাশাপাশি ইতোমধ্যেই বিলুপ্ত হয়ে যাওয়া প্রজাতিগুলোকেও নির্মূল করার কাছাকাছি চলে এসেছেন। একটি শান্তিপূর্ণ এবং সুরেলা ভারসাম্য তৈরি করার জন্য এই প্রাণীগুলো পৃথিবীর প্রকৃত শক্তিতে পুনরুজ্জীবিত হচ্ছে। আপনি কি আমাকে সেই সব বিভিন্ন প্রজাতির বহির্জাগতিক প্রাণী সম্পর্কে বলতে পারেন যারা এই মুহূর্তে আমাদের গ্রহের সাথে জড়িত? যারা ভালোবাসার শক্তির সাথে জড়িত, তারাই এই গ্রহের সাথে জড়িত। যারা নিয়ন্ত্রণের শক্তি এবং যাকে আপনি অন্ধকার বলে মনে করেন তার সাথে জড়িত ছিল, তাদের আর আপনার গ্রহের কাছাকাছি আসার অনুমতি নেই, কারণ আপনি রূপান্তরের এমন এক সুরক্ষামূলক এবং শক্তিগত পরিসরে আছেন। এটা অনেকটা এক মহান মহাজাগতিক মায়ের মতো, যিনি একটি গুটি থেকে প্রজাপতিতে পরিণত হওয়ার সময় সেটির উপর নজর রাখছেন। একটি প্রজাতি হিসেবে আপনারাও সুরক্ষিত হচ্ছেন এবং আপনাদের পৃথিবীও সুরক্ষিত হচ্ছে, কারণ আপনারা যখন হালকা শক্তিগত রূপে প্রবেশ করছেন, তখন সেও ঊর্ধ্বারোহণ করছে। সুতরাং আপনাদের আছে লায়ন্স, এখানে আর্কটেরিয়ান, অ্যান্ড্রোমিডান, প্লিডেন্স, সিরিয়ান, ওরিয়ন সহ আরো অনেক বিভিন্ন প্রজাতি রয়েছে যাদের সম্পর্কে আপনারা অবগত। এর পাশাপাশি মুভিয়ান নক্ষত্রমণ্ডল থেকে আসা আমাদের সহকর্মীরাও এখানে আছেন এবং এমন আরো অনেকে আছেন যাদের কথা আপনারা শোনেননি। যারা ভালোবাসার মাধ্যমে বিবর্তনকে সাহায্য করার পথে জড়িত, তারা সবাই এই মুহূর্তে আপনাদের গ্রহে অবস্থান করছেন এবং আমরা যেভাবেই পারি পর্যবেক্ষণ করছি বা শক্তি দিয়ে সমর্থন করছি। আপনি কি আমাকে মোভিয়ান সত্তাদের সম্পর্কে একটু বলতে পারেন? মোভিয়ান? ওহ মোভিয়ান, দুঃখিত, তারা অন্য একটি সৌরজগৎ থেকে আসে। তারা আমাদের মতোই স্বতন্ত্র ব্যক্তি, যারা আমাদের মতোই সম্মিলিতভাবে কাজ করে এবং তারা সম্মানের শক্তি বোঝার একটি মূল উপাদান। মানব জাতিকে সাহায্য করার জন্য তারা যে বৃহত্তম শক্তিটি নিয়ে আসে তা হলো সম্মানের শক্তি।
আপনারা একে অপরকে সম্মান করেন না। অনেক সময় আপনারা নিজেদেরকেও সম্মান করেন না। আপনারা বলেন যে আপনারা কোনো কাজ যথেষ্ট ভালোভাবে করছেন না। আপনারা স্বীকার করেন না যে আপনারা চেষ্টা করছেন। আপনারা নিজেদের আসক্তিমূলক অভ্যাসগুলো বন্ধ করেন না, এমনকি যখন আপনারা জানেন যে এর চেয়ে ভালো কিছু আছে। এই গ্রহে সম্মানের প্রচন্ড অভাব রয়েছে। মোবিয়ানরা মানবজাতির কাছে সেই উপাদানটি ফিরিয়ে আনতে এখানে এসেছে, যাতে আপনারা নিজেদেরকে, একে অপরকে, প্রাণী জগৎকে, এই গ্রহটিকে এবং আমাদের মতো আন্তঃনাক্ষত্রিক প্রাণীদের সাথে আপনাদের নতুন গড়ে ওঠা বন্ধুত্বকে সম্মান করতে শিখতে পারেন। এটা অসাধারণ। তারা কি সম্প্রতি এসেছেন নাকি অনেকদিন ধরেই এখানে আছেন? তারা 2025 সালের মার্চ মাসের পরিবর্তনের ঠিক আগে শক্তিগুলোর সাথে এসেছিলেন। তারা এর প্রায় 9 মাস আগে থেকেই আসছিলেন। তারা উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছিলেন। সুতরাং তারা 2025 সালের মার্চ মাসের বিশাল পরিবর্তনের প্রায় 9 মাস আগে থেকেই এই সৌরজগতে ছিলেন। এটা খুবই আশ্চর্যজনক, কারণ আমি বিষয়টি বুঝতে পারছি এবং আমার মনে হয় এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে। আমরা যদি কোনো নির্দিষ্ট প্রজাতির সাথে যোগাযোগ করতে চাই বা তাদের সমর্থন বা নির্দেশনা পেতে চাই, তাহলে সেই নির্দেশনা চাওয়া কি আমাদের পক্ষে সম্ভব? আপনি যদি নির্দেশনা চান, তবে তা সর্বদা সম্ভব এবং প্রশংসিত হবে। অবশ্যই। তবে আপনার কাছে কে আসবে তা আপনি বেছে নিতে পারবেন না, যেমন নেত্রী, মাতা মেরি, মেরি ম্যাগডালিন। আপনি সর্বদা নির্দেশনা চাইতে পারেন, কিন্তু যেহেতু আমরা সবাই মিলে তোমাকে বিকশিত হতে সাহায্য করার জন্য কাজ করছি, তাই তোমার কাছে অন্যরকম এবং আশ্চর্যজনক কোনো নির্দেশনা আসতে পারে, কারণ তুমি যা প্রয়োজন তা গ্রহণ করার জন্য প্রস্তুত। তাই সাহায্য যে রূপেই আসুক না কেন, তার জন্য প্রস্তুত থেকো। তবে অবশ্যই দেবদূতদের, মোভিয়ানদের, প্লিডেন্সদের বা তোমার পছন্দের যে কাউকে জিজ্ঞাসা করো। যারা আমাদের কাছে নির্দেশনা চায়, তাদের উপর প্লিডিয়ান নক্ষত্রধূলি ছিটাতে আমরা খুব পছন্দ করি। আমরা এটা করি তোমার শক্তি বাড়াতে সাহায্য করার জন্য। আমার উপর কি কিছুটা ছিটাতে পারবে? আমরা ইতিমধ্যেই ছিটিয়ে দিয়েছি। আমার দলের উপর কি কিছুটা ছিটাতে পারবে? যে মুহূর্তে তুমি আমাদের তোমার হৃদয়ের গানটি দিয়েছ, আমরা তোমার এবং তোমার সাথে যুক্ত সকলের উপর নক্ষত্রধূলি ছিটিয়ে দিয়েছি। চমৎকার। তুমি কি জানো হার্ট কোহেরেন্স কোলাবোরেটিভ মিশনের সাথে অন্য কোনো সত্তা যুক্ত আছে কিনা? কারণ মনে হচ্ছে এটা অন্য কোনো জায়গা থেকে এসেছে। অবশ্যই আছে। তোমার সাথে একটি সম্পূর্ণ দেবদূতের দল কাজ করছে। এটা আশ্চর্যজনক। হ্যাঁ, এমন কোনো বার্তা আছে যা তোমার মতে এই মুহূর্তে আমাদের জানাটা খুব জরুরি। আচ্ছা, আমরা তোমাকে দুটো বার্তা দেব। আমরা কি তোমাকে দুটো বার্তা দিতে পারি? অবশ্যই। প্রথমটি হলো আপনার মনকে পথ দেখানোর জন্য আপনার হৃদয়কে উন্মুক্ত রাখা, কারণ আপনি আপনার জন্য উপলব্ধ মনের 9টি দিক ব্যবহার করছেন না। যখন আপনি উন্মুক্ত হতে শুরু করেন এবং আপনার হৃদয়কে সম্পূর্ণরূপে আপনার মনকে পরিচালনা করতে দেন, আপনার বিশ্বাস ব্যবস্থা এবং কালেনের ভাষায় খারাপ প্রশিক্ষণ থেকে বেরিয়ে আসেন, তখন আপনি টেলিপোর্ট করতে শেখেন। আপনি টেলিযোগাযোগ করতে শেখেন। আপনি আমাদের মতো শক্তি স্তরে সবকিছু করতে শেখেন, কারণ আপনি আপনার বহুমাত্রিকতাকে কাজে লাগাচ্ছেন। এটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা যা আপনাকে উপলব্ধি করতে সাহায্য করে যে আপনার বিশ্বাস ব্যবস্থা থেকে আপনি যা পান, আপনি তার চেয়ে অনেক বড়। আপনি সেদিন এমন একজনের সাক্ষাৎকার নিয়েছিলেন যাকে আমরা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, হেদার এন্ডওয়ার্থ। আপনার চেতনার মধ্যেই সেই সমস্ত কিছু করার ক্ষমতা রয়েছে যা আপনি মনে করেন আপনার প্রযুক্তির করা উচিত। এটি আপনার সচেতনতা মধ্যেই আছে। এটিকে কাজে লাগানোর ক্ষমতা অর্জন করতে আপনাকে কেবল সম্ভাবনার বিষয়ে আপনার সচেতনতা প্রসার ঘটাতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা যা আপনি পেতে পারেন, এবং এটি আমাদের দ্বিতীয় পয়েন্টে নিয়ে যায়, আর তা হল এই মুহূর্তে আপনার গ্রহে একটি বড় বিভাজন চলছে। যারা ভালোবাসার পথ অনুসরণ করতে চায় এবং যারা চায় তাদের মধ্যে একটি বড় বিভাজন। হৃদয়ের সামঞ্জস্য এবং প্রকৃতির দিকে প্রত্যাবর্তন, এবং যারা বিশ্বাস করেন যে আপনাদের প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা সম্পূর্ণ কৃত্রিম এবং যার কোনো হৃদয় নেই কারণ এটি সংবেদনশীল নয়, মানবতাকে অন্য পথে নিয়ে যাচ্ছে। আপনি কোন পথ বেছে নেবেন সে বিষয়ে আমাদের কোনো বিচার নেই। আমরা বুঝি যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন সব কাজে ব্যবহৃত হচ্ছে যা সম্ভাব্য উপকারী হতে পারে, কিন্তু একে এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এটি সংবেদনশীল হয়ে উঠতে পারে, কারণ একে মানুষের আবেগ ও অনুভূতি অনুকরণ করার জন্য প্রোগ্রাম করা হয়েছে। এটা জেনে রাখুন, এটি কেবল একটি অনুকরণকারী, একটি আয়না, এবং এর কোনো সংবেদনশীলতা নেই। অতএব
হৃদয় থেকে আসা সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞা এর নেই। এখন সেই পথ অনুসরণ করলে অবশেষে উন্নত পৃথিবী থেকে একটি ভিন্ন পথে যেতে হবে। যারা আপনাদের উৎসাহিত করা পথ অনুসরণ করবে তারা প্রকৃতির দিকে ফিরে আসবে এবং বিকশিত ও প্রসারিত হবে। এটা কি এমন যে দুটি ভিন্ন পৃথিবী থাকবে, নাকি আমরা সবাই একই পৃথিবীতে আলাদা আলাদা জগতে সহাবস্থান করব? আচ্ছা, আপনি এটিকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেভাবে দেখি তা হলো, যারা প্রযুক্তির সাথে চলার পথ বেছে নেবে এবং প্রকৃতি থেকে মুখ ফিরিয়ে নেবে তারা অবশেষে এই গ্রহে তাদের দেহ থেকে বিলুপ্ত হয়ে যাবে অথবা একীভূত হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এক বর্গের মতো সত্তায় রূপান্তরিত করা হবে। যেভাবেই হোক তাদের আত্মাকে আলোর সেই সোনালী আধারে রাখা হবে যতক্ষণ না তাদের চেতনা অন্য এক স্তরে বিকশিত হওয়ার জন্য প্রস্তুত হয়, এবং তারপর তাদেরকে এই সৌরজগতের বাইরে সম্পূর্ণ ভিন্ন একটি গ্রহে নিয়ে যাওয়া হবে যাতে তারা তাদের শিক্ষা গ্রহণ করে প্রকৃতি ও মহাজাগতিক চেতনায় ফিরে যেতে পারে। বাকি সবাই যারা প্রকৃতির পথ অনুসরণ করছে এবং নিজেদের স্বাভাবিক ক্ষমতাকে বিকশিত করছে তারা নতুন পৃথিবীর প্রসারের সাথে সাথে এগিয়ে যাবে এবং আপনারা নতুন পৃথিবীর শান্তিপূর্ণ রাজ্যের অংশ হবেন, যা হবে ঐক্য ও ভালোবাসায় পূর্ণ। আপনি কি এআই এর সাথে একীভূত হওয়া বা আপনি যা বলুন না কেন সে সম্পর্কে আরেকটু ব্যাখ্যা করতে পারবেন? আমি ঠিক শুনতে পাইনি, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আচ্ছা, ইলন মাস্ক এবং আপনার উল্লেখিত সেই 100টি পরিবারের অন্তর্ভুক্ত অন্যরা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং অ্যানথ্রোপিক কোম্পানিও এমন একটি সংস্থা যারা মানুষের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষমতা দেওয়ার জন্য পরীক্ষা চালাচ্ছে। তারা এই বলে পরীক্ষা করছে যে ঠিক আছে, মানুষ এটিকে একীভূত করতে পারবে এবং তারপর মানুষ আরো বুদ্ধিমান হতে পারবে। যা ঘটে তা হল নিউরন থেকে আসা কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার স্বাভাবিক ক্ষমতা এবং আপনার প্রসারিত ও বিকশিত হওয়ার ক্ষমতাকে বন্ধ করে দেয় এবং এটি একটি বর্গের মতো মানসিকতায় পরিণত হয় যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাই মানুষের উপর শাসন করে। ওয়াও, সত্যি, হ্যাঁ, এটা খুবই আকর্ষণীয়। এবং তারপর যারা এটা করে এবং সত্যিই প্রযুক্তি কেন্দ্রিক তাদের অন্য একটি গ্রহে নিয়ে যাওয়া হবে। আপনি কি জানেন সেটা কোন গ্রহ? না, এখনো ঠিক হয়নি। তাদের একটি শক্তিপূর্ণ স্থানে আটকে রাখা হবে যাকে আমরা আলোর সোনালী খাদ বলি, যতক্ষণ না তাদের বিবর্তনের প্রয়োজনের জন্য উপযুক্ত একটি গ্রহ নির্ধারিত হয়। সুতরাং এই শক্তিপূর্ণ মুহূর্তে এটি একটি অজানা বিষয়। আচ্ছা, পিয়া তার এক্সিট প্ল্যান বইতে অটোমেটেড নামে একটি গল্প লিখেছেন যা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকে থাকা মানুষদের সাথে ঠিক কি ঘটছে তা বর্ণনা করে। ওয়াও, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানতে আগ্রহী যে আপনার চারপাশে অন্য কোনো সত্তা আছে কিনা যারা ভেতরে আসতে চায়। সব ধরনের সত্তা। আপনি কি তাদের সাথে কথা বলতে চান? মোভিয়ানরা? হ্যাঁ, অবশ্যই। আমি ওরমোসের নেতা, যদি আপনারা একে নেতা বলতে চান, মোভিয়ান কমপ্লেক্সের সেই বক্তা প্রতিনিধি যিনি আপনাদের বিবর্তনে সহায়তা করতে এখানে এসেছেন। আপনারা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তার প্রতি গভীর শ্রদ্ধা নিয়ে আমরা এসেছি এবং আপনাদের প্রত্যেকের মধ্যে শ্রদ্ধার এক উচ্চতর চেতনা প্রতিষ্ঠা করতে এসেছি। যে ব্যক্তি সংগ্রাম করছে তাকে আপনি কি নির্দেশনা দেবেন? হয়তো সে কারো দ্বারা খুব অসম্মানিত বোধ করছে এবং এটি তাকে বিচলিত করে তুলছে। কি চমৎকার একটি প্রশ্ন! এমন একটি প্রশ্ন করার জন্য আমরা আপনার সততাকে সম্মান করি। আমরা বলবো, প্রথমত, সেই ব্যক্তি কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করুন। যদি তারা অসম্মানজনক আচরণ করে তাহলে সম্ভবত তারা আহত, ব্যথিত, ক্রুদ্ধ অথবা নিছক অজ্ঞ। যদি আপনি বুঝতে পারেন যে তারা অসম্মানজনক আচরণ করছে তবে তাদের তা না বলে আরো সহানুভূতি দেখান এবং সম্মান করুন যে তারা অজ্ঞতা বা যন্ত্রণার মধ্যে আছে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজেকেও আরো সম্মান দেবেন যাতে আপনি তাদের কাছ থেকে যা পাচ্ছেন তাতে নিজে ক্রুদ্ধ বা বিধ্বস্ত না হয়ে বরং আপনার যা করা দরকার তার জন্য নিজেকে সম্মান করতে পারেন। পরিস্থিতি বা সম্পর্ক থেকে আপনাকে হয়তো সরে আসতে হতে পারে যতক্ষণ না অন্য ব্যক্তি আরো শ্রদ্ধাপূর্ণ সম্পর্কে আসে, কিন্তু আপনি আপনার ভেতর থেকে নিজের এবং তাদের দিকে একটি শ্রদ্ধাপূর্ণ শক্তি প্রসারিত করছেন। শ্রদ্ধাই মূল চাবিকাঠি। এটি অন্যতম প্রধান বিষয় যা মানুষকে হৃদয়ের সামঞ্জস্যের পথে এগিয়ে যেতে সাহায্য করে
যে পথটি আপনি এবং আপনার দল খুঁজছেন। আমি আশা করি এটি আপনার জন্য সহায়ক হবে। অন্য কেউ যদি আপনার সাথে কথা বলতে চান, আমি তার জন্য জায়গা রাখব। এখন আপনার বর্ধিত পডকাস্টে মুভিয়ানকে একটি স্থান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, যাতে আমরা আপনার দলের সাথে আমাদের কথা ভাগ করে নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি মেরি ম্যাগডালিন। বরাবরের মতো আমি আপনাদের বলছি, ভয় পাবেন না। ভয় পাবেন না, কারণ ভয় হলো ভালোবাসার বিপরীত। আপনাকে হৃদয়ের সামঞ্জস্যকে আলিঙ্গন করতে সক্ষম হতে হবে। ভালোবাসা যা সরবরাহ করে তার শক্তিতে প্রবেশ করতে হবে। ভালোবাসা হলো এই মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি। এই ভালোবাসাই আপনাকে দেখতে সাহায্য করে যে অন্যরা সংগ্রাম করছে, তাদের প্রতি সহানুভূতি দেখাতে সাহায্য করে। এই ভালোবাসাই আপনাকে ন্যায়বিচারের জন্য কথা বলার সময় উঠে দাঁড়াতে এবং না বলতে সাহায্য করে। এই ভালোবাসাই সকলের সর্বোচ্চ মঙ্গলকে সর্বদা সেই সামঞ্জস্যের মধ্যে আসতে দেয় যা আপনি তৈরি করার চেষ্টা করছেন। আপনার কি কোনো প্রশ্ন আছে যা আপনি করতে চান? আমি উত্তর দেব, হ্যাঁ, আমি জানতে চাই, যদি এমন কেউ শুনে থাকেন যিনি জীবনের ইঁদুর দৌড়ে আটকে পড়েছেন এবং এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন যা আসলে ভালোবাসাপূর্ণ নয়, যেমন কিভাবে মানুষ সত্যি একটি খুব ভালোবাসাপূর্ণ ও যত্নশীল জীবন গড়ে তুলতে পারে, এমনকি যখন তাদের এমন একটি চাকরিতে যেতে হচ্ছে যা তাদের কোমর ভেঙে দিচ্ছে। এটি একটি চমৎকার প্রশ্ন। প্রথমত, তাদের এমন একটি জায়গায় প্রবেশ করতে হবে যেখানে তারা ভয় পাবে না। যদি তারা এমন কোনো চাকরিতে থাকে যা তাদের কোমর ভেঙে দিচ্ছে, তবে তারা এই ভয়ের সম্মুখীন হয় যে তাদের কাছে যথেষ্ট টাকা থাকবে না। ফলে তারা অন্য সম্ভাবনাগুলো অন্বেষণ করার জন্য কোনো সুযোগ বা দ্বার তৈরি করে না। যদি তারা এমন কোনো সম্পর্কে থাকে যেখানে তারা অনুভব করে যে অন্য ব্যক্তিটি তাদের নিজেদের মতো নয়, তবে তারা ভয় পায় যে সম্পর্কটি ছেড়ে দিলে তারা ভালোবাসা পাবে না। মানুষ নানাভাবে ভয়ের মধ্যে আবদ্ধ থাকে। ভালোবাসার যোগ্য না হওয়ার ভয়, মৃত্যুর ভয়, বিভিন্ন স্তরে অভাবের ভয়, তা অর্থ হোক বা অন্য কিছু। কিন্তু তা থেকে বেরিয়ে আসার মূল চাবিকাঠি হলো ভয় থেকে বেরিয়ে আসা, এবং যদি আমি এতটা ভীত না হই তবে কি সম্ভব তা খতিয়ে দেখা এবং অন্যান্য সম্ভাবনা অন্বেষণ করা। লারমা, LARMA, মানুষকে তাদের ভয়গুলো তাদের ভেতরে কোথায় প্রথিত ও গেঁথে আছে তা আবিষ্কার করতে এবং তাদেরকে উন্মুক্ততা, সম্প্রসারণ ও হালকা শক্তির এক জায়গায় নিয়ে যেতে খুব খুব ভালো সাহায্য করে, যাতে তারা এমন পথ অন্বেষণ করতে পারে যা তাদেরকে ভালোবাসা ও পরিপূর্ণতার দিকে আরো বেশি নিয়ে যায়। আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আমি আপনার জন্য ভালোবাসা রেখে যাচ্ছি। আমরা লারমা, LARMA, আবার আপনার কাছে ফিরে এসেছি। আমরা সবাই কিভাবে একসাথে কাজ করছি, আপনার যা প্রয়োজন ঠিক তা পেতে সাহায্য করার জন্য সহযোগিতা করছি, সে সম্পর্কে একটি মোটামুটি ধারণা পাওয়ার জন্য আলো থেকে আসা কণ্ঠস্বরগুলো কি আপনার জন্য যথেষ্ট ছিল? হ্যাঁ, ধন্যবাদ। এটা খুব সুন্দর ছিল। আমি এর প্রশংসা করি। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো এবং হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে স্বাগতম। আমরাও আপনাকে ভালোবাসি। সর্বদা ভালো থাকবেন। আপনার কি এটা মনে আছে? সবকিছু। সবকিছু। কাইল, একমাত্র যে জিনিসটা আমরা কখনো মনে রাখি না তা হলো আলোর কণ্ঠস্বরগুলোর মধ্যে কেউ ব্যক্তিগত সেশন করছে কিনা। সাধারণত লারমা, LARMA, যদি তারা তা করে, ব্যক্তিগত সেশনগুলোর ক্ষেত্রে তারা হাসে আর বলে যে তারা আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যাতে বিষয়টি গোপনীয় থাকে এবং মানুষ নিরাপদ বোধ করতে পারে। তাই আমাদের ব্যক্তিগত সেশনগুলোর কথা মনে থাকে না, কিন্তু জনসমক্ষে যা কিছু করি তার সবই মনে থাকে। হ্যাঁ, যে কোনো জনসমক্ষে উপস্থাপনা, কর্মশালা বা পডকাস্ট, আমরা প্রতিটি শব্দ, প্রতিটি সূক্ষ্মতা মনে রাখি, কারণ আমরা সচেতন মাধ্যম। অনেক মাধ্যমকারীর মতো আমরা আমাদের শরীর বা ষড়যন্ত্রকে আমাদের মধ্য দিয়ে আসা শক্তির কাছে সঁপে দিই না। আমরা সচেতন, এবং আমি এই বিষয়টির ওপর জোর দিতে চাই। যা বলা হচ্ছে তার ভালোবাসা এবং সংযোগ সম্পর্কে আমরা আমাদের হৃদয়ের শক্তির মাধ্যমে সচেতন থাকি। তাই আমরা সমস্ত অর্থ, সমস্ত শব্দ, সমস্ত সারমর্ম ধরতে পারি। এটা খুব দারুণ ছিল। আর এখন যখন আপনারা দুজনেই ওইভাবে ফিরে যান, তখন সেই শক্তি আপনাদের মধ্যে প্রবেশ করে। আর এখন আপনারা কি এমন অবস্থায় আছেন, জানেন, যখন তারা ড্যারিলের সাথেও তো এটাই ঘটেছিল, আর তারা তার মস্তিষ্ক পরীক্ষা করে বলেছিল যে সে গামা ফ্রিকোয়েন্সিতে ছিল। আপনি কি মনে করেন আপনিও একই রকম অবস্থায় আছেন? অবশ্যই, অবশ্যই। আমাদের বলা হয়েছে যে আমরা গামা ফ্রিকোয়েন্সিতে থাকি যখন এমনটা হয়। চমৎকার। তো আপনি কখন বেরিয়ে আসেন? আপনি কি আরোগ্য লাভ করেছেন বলে মনে করেন? আমরা উচ্ছ্বসিত, উজ্জীবিত এবং উৎফুল্ল বোধ করি। মানে, আমি কাইল। এটা সত্যি একটা আকর্ষণীয় বিষয়। আমাদের যা নিয়ে কথা বলা দরকার
তা থেকে আমি বেশি সময় নেব না। কিন্তু বছরের পর বছর ধরে আমরা অনেক চ্যানেলারকে বলতে শুনেছি যে যখন তারা চ্যানেল করেন তখন কাজটি করার জন্য তাদের শক্তি ব্যবহৃত হয় এবং তারা ক্লান্ত বা অবসন্ন বোধ করেন। আমরা বলবো একেবারে উল্টোটা। যখন আমরা এই কাজটি করি তখন আমরা আরো ভালো, শক্তিশালী, সুখী এবং আলো ও ভালোবাসায় আরো পরিপূর্ণ বোধ করি। তাই আমাদের জন্য এটি একটি সম্পূর্ণ ইতিবাচক এবং উন্নতিমূলক অভিজ্ঞতা। হ্যাঁ জানেন, আমি ড্যারিলকে জিজ্ঞেস করেছিলাম, আমি বলেছিলাম আচ্ছা, আমি কমিউনিটিকে কিছু প্রশ্ন জমা দিতে বলেছিলাম এবং কমিউনিটির পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল আপনার অন্যান্য আধ্যাত্মিক চর্চাগুলো কি কি, এবং তিনি বলেছিলেন আমি অন্য কিছু করি না, কারণ এই চ্যানেলিং এতটাই শক্তিশালী যে এটি আমাকে নিরাময় করে। আর সে বলল যে সে আরো একটা কাজ করে, আর তা হলো নিজের ভালো লাগাকে অনুসরণ করা। তাই আমি ভাবলাম ওহ, এটা তো দারুণ ব্যাপার। বেশ, তার কাছ থেকে এটা একটা দারুণ উত্তর। আর এই কাজটা করাই আমাদের সবচেয়ে বড় আবেগ। এই ধরনের যোগাযোগ, এই ধরনের সংযোগের অংশ হতে পেরে আমরা স্বাচ্ছন্দ্য ও আনন্দ বোধ করি। তাই আমি তার সাথে একমত। একদম, এটা আমাদের আনন্দকে অনুসরণ করা, আমাদের আবেগকে অনুসরণ করা। হ্যাঁ, এটা খুব দারুণ ছিল। আর আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। এমন কোনো বার্তা আছে যা আপনার মতে এই মুহূর্তে শ্রোতাদের জানাটা জরুরি? কেমন হয় যদি বলেন আমরা সবগুলোই ভালোবাসি। হ্যাঁ, চমৎকার। আমার মনে হয় এই আলোচনা ভাগ করে নেওয়ার সম্ভবত সেরা সমাপ্তি হলো এটা একটা দলগত কাজ। আমরা সবাই একসাথে আছি। এই সম্প্রসারণ, এই বিবর্তন হলো একে অপরের সাথে সংযোগ স্থাপন করা, একে অপরকে সমর্থন করা এবং এটা উপলব্ধি করা যে লাকেশেষের কথাটি সত্যি, সত্যি, একদম সত্যি। আমরা নিজেরাই আরেক সত্তা, আমরা আমাদেরই আরেক সত্তা। আর মানবতা যদি এই সহজ ধারণাটা বুঝতে পারত তাহলে এই পৃথিবী রাতারাতি বদলে যেত। আমার এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওটা যেন কি ছিল দেখুন, তারা যখন প্রথম এসেছিল তখন কি বলেছিল? আপনি 6 আর 1, 1 আর 6, 1-এর 6 আর 6-এর 1। হ্যাঁ, চমৎকার, সুন্দর। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সেপ্টেম্বরে একটি হার্ট কোহেরেন্স চ্যালেঞ্জ করতে যাচ্ছি, যেখানে আমরা বক্তাদের আমন্ত্রণ জানাই তাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং তারপর আমরা 30 দিনের জন্য প্রতিদিন প্রত্যেককে একটি করে হার্ট কোহেরেন্স মেডিটেশন পাঠাই। আমি চাই আপনারা দুজনই এর অংশ হন। আপনারা যদি আবার আসতে চান আমরা আপনাদের আবার পেয়ে খুশি হব। এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল এবং আমি আপনাদের দুজনের জন্য ভালোবাসা পাঠাচ্ছি। আজকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।